পরে আমানে জ্ঞান ফেরার পরে নিজেকে আবিষ্কার করে নির্জন এক জায়গাতে। অদূরে থাকে তার বাইক। মেধাকে আশেপাশে না দেখে সে সেই অবস্থায় ছুটে আসে ভাইয়ের কাছে। তারপর সবাইকে খুলে বলে তাদের সঙ্গে ঘটে যাওয়া এক এক ঘটনা। সব শুনে আদিত্য টলমলে পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সবার ডাক উপেক্ষা করে দরজা আটকে উপর হয়ে শুয়ে পড়ে বিছানায়। তার চোখের কোণা বেয়ে গড়াতে থাকে হৃদয় ভাঙার জল। বুকে শুরু হয় অসহ্য দহন, যে দহনে ঝল ঝলসাতে থাকে ওর বুকের বাপাস। ইস, এত কষ্ট কেন হারানোর ব্যথায়? ধীরে ধীরে বুকটা কেন ছেয়ে যাচ্ছে এক বিশাল শূন্যতায়। কই তার মেধা? কই সে? আর কি আসবে না ওর কাছে? দেখাও কি আর পাবে না? সবার দৃষ্টি এড়িয়ে চঞ্চল পায়ে এসে জড়িয়ে ধরে বলবে না, দেখি দেখি, সারাদিনের এনার্জিটুকুও নিয়ে নিই। দুষ্টুমি করে তাকে সরিয়ে দিলে রাগে নাক ফুলিয়ে পুনরায় জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলবে না, এই যে মিস্টার, শুনুন, এই বুকটা শুধু আমার জন্যই তৈরি। এখান থেকে আমি প্রতিনিয়ত শান্তি লুফে নিব। কেউ যেন কখনো এই স্থানটা পাওয়া তো দূরে, স্পর্শ করতেও না পারে। এখানে শুধু আমি আছি আর আমিই থাকবো, বুঝলেন? মেধা যখন চোখ খুলে তাকায় তখন দুপুর। জানালার পর্দা মেলে দেওয়ার আবহাওয়াটা বোঝা যাচ্ছে না, এসি চলছে, এজন্য শীত লাগছে বোধহয়। সে আশেপাশে দৃষ্টি ঘুরাতেই নজর পড়ে উদয়ের ফটো ফ্রেমের দিকে। তার মানে তার মনে পড়ে যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারানোর কষ্টে ভারী হয়ে থাকে বক্ষপাশ। চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রু। বুকেও শুরু হয় নিষ্ঠুর তোলপাড়। অতি প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের পাতায়। সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে একটা অতি প্রিয় শব্দ, আ আ আদিত্য। তখন সুসজ্জিত রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে। শব্দ শুনে তাকিয়ে দেখে উদয়। ওর পরনে কালো টি শার্ট, সঙ্গে কালো ট্রাউজার, কানে ইয়ারফোন গুজে রাখা, হাতে আধ খাওয়া আপেল, মুখে মিটিমিটি হাসি। উদয় জানালার পর্দা সরিয়ে মেধাকে বলল, আমার রাজ্যে তোমাকে সুস্বাগতম, মাই লাভ। এ কথাটা বলতে বলতেই উদয় এগিয়ে মেধাকে এক টানে দাঁড় করিয়ে জানালার পাশে চলে গেল। থাই গ্লাস ভেদ করে দৃষ্টি গেল বাইরের দিকে। মেঘলা আকাশ। তখন উদয় থাই গ্লাস সরাতেই চোখ পড়ল অনেক বড় বড় বিল্ডিং। দেশে আকাশে বাতাসে কেমন অচেনা টান অনুভব করলো মেধা। অদ্ভুত ঠেকলো তার কাছে। মস্তিষ্কও খেলে গেল কিছু প্রশ্ন। তখন তার চঞ্চল দৃষ্টি দেখে উদয় ঝাপটে ধরল বাহু ডোরে। অতঃপর হাতের বাঁধন শক্ত করে ফিসফিস করে বলল, আমরা আছি তোমার আদিত্যের দরাছোঁয়ার বাইরে। এই সেই সুদূর আমেরিকা। আদিত্যের ভয়ে এখানে এসেছেন বুঝি? আদিত্যকে বয়, তাও আবার আমি। জোকসটা কিন্তু দারুণ। ওর হাসি মেধার সহ্য হলো না। আচমকা উদয়ের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন করলেন এমন? কি অপরাধ আমার? কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন? বলুন, বলুন বলছি। বেশ করেছি। এই কথা শুনে মেধার রাগ তুঙ্গে। সে আর ভাবনা চিন্তা না করে থাপ্পড় দিতে হাত তুলতেই উদয় তার ধরে ফেলল। মুখে ভাবভঙ্গি মুহূর্তেই পাল্টে গেল তার। মুখে ফুটে উঠেছে চাপা ক্রোধ। হঠাৎ সে মেধার হাত পেছনে মুচড়ে ধরে বাগালে ওষ্ঠ ছুঁয়ে বলল, জান, তুমি যত দুঃসাহস দেখাবে আমি আমার আদরের মাত্রা তত বাড়াবো। বাকিটা তোমার ইচ্ছা। আপনাকে আমি ঘৃণা করি। ছাড়ুন আমায়। আপনার স্পর্শে আমার শরীর গুলিয়ে যাচ্ছে, বমি পাচ্ছে আমার। মজার ব্যাপার কি জানো? নিষিদ্ধ কাজে আমি আকৃষ্ট হই বেশি। কেউ কিছু বারণ করলে আমি সেটাই না করা অবধি শান্তি পাই না। সরি ব্রো, তোমার এই কথাও রাখতে পারলাম না। আমান, আমান, এই আমান, দরজা খোল। হঠাৎ রুমের দরজায় করাঘাত পড়াতে আমানের ঘুম ভেঙে যায়। বার দুয়েক অস্পষ্টভাবে হু হু করে পুনরায় ঘুমে তলিয়ে যায় সে। কিন্তু আবারও শক্ত হাতে বাড়ি পড়ে ওর দরজায়। এবার সে প্রচণ্ড বিরক্ত নিয়ে উঠে বসে। মুখে চ শব্দ করে চোখজোড়া খুলতে চেষ্টা করে। ঘুমে দু চোখ বুঝে আসছে। দরজাটা খুলে দেখাটা তার জন্য দায়ী হয়ে পড়েছে। অসহ্য ব্যথায় শান্তি পাচ্ছে না এক দণ্ড। শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল।
নড়চড়ে বসতে পারছিল না ঠিক মতো। এজন্য ব্যথার সঙ্গে ঘুমের ওষুধ খেয়েছিল, আর ওষুধের প্রভাবে এখন ঘুমিয়ে চোখ খুলে তাকাতে পারছে না। মাথাটাও ধরেছে, মোটেও ইচ্ছে করছে না কে ডাকছে, কেন ডাকছে, উঠে গিয়ে তা দেখতে। তখন উক্ত ডাক পুনরায় তার কানে পৌঁছালো। দুমদুম করাঘাত চলছে তখনও। না, আর বসে থাকাটা ঠিক হবে না। একথা ভেবে উঠে দরজা খুলতেই মায়ের মুখ দেখে হাসলো। অতঃপর কিছু বলার আগেই সীমা বেগম বললেন, আদিত্য এক্ষুনি তোমাকে ডাকছে, ওর রুমে যাও। কেন? জানি না, শুধু বললো কথা আছে তোমাকে ডেকে দিতে। একটু পরে যাই আম্মু, শরীরটা ভীষণ খারাপ আমার। জরুরি না হলে আদিত্য নিশ্চয়ই তোমাকে ডাকতো না। কি বলে শুনে আসো। এমনিতেই ওর মন মেজাজ ভালো নেই না, মেধার কোনো খোঁজ দিয়েছে পুলিশ? তবে শীঘ্রই দেবো ইনশাআল্লাহ। ভাইয়া কিছু খেয়েছে? জ্বর এসেছিলে তা কমেছে? জ্বর কমেছে, তবে কফি ছাড়া কিচ্ছুটি মুখে তোলেনি। ও আচ্ছা, তুমি যাও, আমি গিয়ে দেখি কি বলে। একথা বলে আমান আদিত্যের রুমের দিকে পা বাড়ালো, আর সীমা বেগম চলে গেলেন নিজের কাজে। মনটা ভীষণ খারাপ ওনার। বাসাটা কেমন শূন্য শূন্য লাগছে। মেধার হাসি কানে বিচ্ছে না। চঞ্চল পায়ে এসে হাত ধরে টেনে বাগানের সদ্য ফোটা ফুল দেখাচ্ছে না। না খাওয়ার বাহানা দিচ্ছে না। চুলে বিলি কেটে দেওয়ার জন্য পেছন পেছন ঘুরছে না। হুট করে এসে হাউ করে চমকে দিয়ে খিলখিল করে হাসছে না। আদিত্যের বাবা পাকা চুল তুলে দিয়ে টাকার হিসাব নিয়ে ঝগড়া করছে না। প্রয়োজনীয় জিনিস না পেয়ে বাড়ি মাথায় তুলছে না। এত নিশ্চুপ বাসা উনি চায়নি। উনি সবসময় চায় ওনার বাসা হাসি খুশি সুখে ভরে থাকুক, কিন্তু বাসার হাসি যেন হঠাৎই হারিয়ে গেছে, মলিন করে দিয়েছে চারপাশ। একথা ভেবে উনি নিঃশব্দে কাঁদতে লাগলেন। মেধার বাবাকে কথা দিয়েছিল মেধাকে যত্নে রাখবে, ছোট বোনের শেষ স্মৃতিটুকু আজীবন নিজের কাছে রাখবে। কিন্তু হলো কই? দমকা এক ঝড়ে সব যে উল্টে পাল্টে গেল। সুখপূর্ণ সংসারে এখন সুখের অভাব। ওদিকে আদিত্যের দিকে তাকানো যায় না। ছেলেটা মুখ দেখলেই বুক ফেটে যায়। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাছাড়া উনি অবগত আদিত্য মেধাকে ভীষণ ভালোবাসে। মুখচোরা স্বভাবের আদিত্য নিগুড় ভালোবাসায় প্রকাশ করতেও পারে না ঠিক মতো। তবে তার ভালোবাসার খাত নেই, আর না আছে স্বার্থের নির্মক। ছেলেটা শুধু অতি গোপনে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, মেধার কষ্টে নিজেকে পুরাতে জানে। উনি আর ভাবতে পারছে না। চোখ জোড়া ঝাপসা হয়ে উঠেছে উনার। চোখের পানির রাস্তা দেখতে না পেয়ে সেখানেই বসে পড়েছে। মুখে আঁচল গুজে অঝরে কাঁদতে লাগলো। সেই সঙ্গে একটা কথা বারবার বলে যাচ্ছে, মেধা, মা আমার ফিরে আয় মা, তোকে ছাড়া আমরা ভালো নেই। তোর আদিত্য ভালো নেই রে, একটুও ভালো নেই। একথা ভেবে সেখানেই বসে অশ্রু বিসর্জন দিতে থাকলেন। সহধর্মিনীর মনের কথা বুঝে আদিত্যের বাবা নেত্রেও অশ্রু জমা হলো। মেধাকে উনি নিজের মেয়ের মতোই দেখেন, খুব ভালোবাসেন। এখন অবধি উনি সীমা বেগমকে বলেওনি। একটা রাজকন্যা ভীষণ শখ ওনার, যে রাজকন্যা নেচে গিয়ে পুরো বাসা ঝাঁপিয়ে বেড়াবে। কত কি আবদার করবে উনার কাছে। মন মতো জিনিস না পেলে নাক ফুলাবে, ঠোঁট উল্টে কেঁদে দিবে, আরও কত কি। আদিত্য আমান হয়ে সীমা বেগমের জটিল সমস্যার কারণে উনাকে জরায়ু অপারেশন করতে হয়েছিল। ফলে চিরতরে মাতৃহারায় সীমা বেগম। একথা শুনে যদি সীমা বেগম ভেঙে পড়েন, কষ্ট পান, তাই কখনো রাজকন্যার কথা বলাও হয়নি। তবে উনার এই শখ পূরণ হয়েছে মেধার মাধ্যমে। মেধা এমন একটা মেয়ে, সবাই দেখে বলবে ভীষণ ভদ্র, তবে সে ভীষণ চঞ্চল দুষ্টু প্রকৃতির। আর ওর চঞ্চলতার সবাইকে বাধ্য করে ভালোবাসতে। মেধা নিখোঁজ হওয়ার পর থেকেই উনি নিজেও একদণ্ড বসে নেই, যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজ নেয়ার। বড় ছেলের মুখে হাসি ফিরিয়ে না দেয়া অবধি উনি শান্তি পাচ্ছে না। বাবা হয়ে উনি সহ্য করতে পারছে না ছেলের মলিন মুখ, অশ্রু ভেজা টইটুম্বুর চোখ। হঠাৎ ফোনে কল আসাতেই উনার এসব ভাবনায় ছেদ ঘটল। চোখ মুছে গলা পরিষ্কার করে উনি কথা বলতে বলতে দ্রুত প্রস্থান করল। আদিত্য সদ্য গোসল সেরে রুমে এসেছে।
হাতে থাকা ভেজা তোয়ালে দিয়ে মাথা মুছছে। ওর মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। তখন দরজায় নক পড়াতে ভেতরে প্রবেশের অনুমতি দিল। সে অবগত আমান এসেছে। তখন আমান খুঁড়িয়ে হেঁটে রুমে প্রবেশ করলো। আদিত্য তাকে বসতে বলে নিজে গিয়ে কফি করে আনলো। ততক্ষণে আমান বসে গেম খেলায় মনোযোগী হলো। একটু পরে ধোয়া ওঠা কফির মগ নিয়ে আদিত্য ফিরে এলো। একটা মগ আদিত্য নিজে নিয়ে অন্যটা এগিয়ে দিল আমানের হাতে। তারপর আমানের মুখোমুখি বসে কফিতে চুমুক দিল। ব্ল্যাক কফি। ওর দেখে আমানও সিপ নিতে মুখে কুচকে চুপ করে বসে রইল, কারণ ব্ল্যাক কফি তার ভীষণ অপছন্দ। কিন্তু আদিত্য স্বাভাবিকভাবে পান করতে থাকে, কারণ সে সর্বদা ব্ল্যাক কফি পান করে। আমার মগটা সেন্টার টেবিলে রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে আদিত্যর মতিগতি, কিন্তু কিছুই বুঝল না। এছাড়া কেন জানি সাহসও পাচ্ছে না কিছু জিজ্ঞাসা করতে। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমান কিছু বলার আগেই আদিত্য বলল, এখন একটা কাজ করতে বলবো, করবি? বলো। একটা কারণে তোকে আমি দুটো অপশন দিব, আর এই দুটোর মধ্যে তুই একটা অপশন বেছে নেবে। কি কারণ ভাইয়া? অপশনগুলো বলি, তাহলে বুঝে যাবে। আচ্ছা বলো। প্রথম অপশন, এখন তোর সামনে আমি বিষ খাবো, সেটা তুই বসে বসে দেখবি, না কাউকে রাখতে পারবি আর না আমাকে বাধা দিতে পারবি। আর দ্বিতীয় অপশন, মেধার খোঁজ দিবি। একথা শুনে আমান হতবাক হয়ে তাকিয়ে রইল। মানে কি এটা কোনো কথা? এর একটাও সে এখন করতে পারবে না। তার হতভম্ব মুখ দেখে আদিত্য হাসলো, তারপর বলল, বল কোন অপশনটা নিবি? একটাও না। কেন, আর অপশন লাগবে? হুম। ওকে, তাহলে গুনে গুনে 10 মিনিট সময় দিলাম তোকে। এই 10 মিনিটের মধ্যে আমাকে যা মিথ্যে বলেছিস সবটা সুন্দর করে সত্য দিয়ে উপস্থাপন করবি, নয়তো কি হবে এই 10 মিনিট পরে তা তুই বুঝবি। কি বলছো ভাইয়া? কোনো মিথ্যে কথা বলছো? আর আমি তোমাকে মিথ্যে কেন বলবো? আমার অবস্থা দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না। তাছাড়া এমন পরিস্থিতিতে কেউ মজা করে? সত্যি বলছি, আমি তোমাকে মিথ্যে বলিনি। আদিত্য আর একটুও শব্দ করল না। ইশারায় ঘড়ি দেখিয়ে কফিতে চুমুক দিল। মাথার উপর দ্রুত গতিতে চলা সিলিং ফ্যানের বাতাসেও আমান ঘামছে। সে মিথ্যা বলেনি একথা বলে যেতে উদ্যত হতেই হাতে টান পড়ল। আদিত্য চট করে উঠে দরজা আটকে হকি স্টিক হাতে তুলে নিল। আমানের এবার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে দুপা পিছিয়ে বারবার বলতে লাগলো, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। সত্যিই জানি না আমি। সত্যি জানিস না? না। তাহলে তোর মুখ বাঁধে শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই কেন? মেরে সেন্সারে ফেলেছিল না তোকে? আচ্ছা, যে মেরেছে তার শরীরের শক্তি নেই নাকি? নাকি তুই বিখ্যাত জাদুকর, যে জাদুর বলে আঘাতের চিহ্ন রাতারাতি মুছে ফেলেছিস, এমন কিছু? যা, এটা না হয় বাদ দিলাম। তোর নিখোঁজ থাকাকালীন তোর ফোনটা আমাদের পূর্বের বাসার লোকেশন কেন? তাও 8 ঘন্টা। মেধাকে আটকে তোকে নিশ্চয়ই বাসায় বিশ্রাম করতে পাঠিয়েছিল না? নাকি তুই অদৃশ্য হয়ে সেখান থেকে ঘুরে এসেছিলে? ফোন হারায়নি এটাও শিওর, কারণ ফোন বর্তমানে তোর কাছে রয়েছে। একটু আগে ফোনে গেমও খেলেছিস। আর কিডন্যাপারের নামটা কি যেন বলেছিলে? ও হ্যাঁ, উদয়। তাকে কিভাবে চিনিস তুই? ও, বাবা মায়ের থেকে উদয় নাম শুনেছিলে না? আর সেখান থেকেই। যা, এসব কিছু বাদ দিলাম। এবার বল, বেধড়ক মার খেয়ে আত্মারা হয়ে বাইক চালিয়ে বাসে আসলে কিভাবে? না মানে ভাইয়া। বল, আমি শুনতে চাচ্ছি। আর শুনবো বলেই ডেকেছে। মনের জোরে। তো মনের জোরে তখন আমাকে কল করিসনি কেন? বল কেন? ফোনে চার্জ ছিল না। একথা বলে আমান পেছনে সরতে লাগলো। রাগে আদিত্যের মুখ থমথম করছে। সমস্ত রাগ যে তার ফুটে উঠেছে। একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। এর মনে ভয় ডর কিচ্ছু নেই। একবারও ভাবছে না এখন ওর কি হবে, কি জবাবই বা দিবে সে। সে সব জারুজুরি শেষ। তবে আমান এটা বুঝে গেছে সে ধরা পড়ে গেছে। আদিত্য সবটা জেনে গেছে, নয়তো আদিত্য তাকে ডেকে এভাবে কথা বলতো না। এসব ভেবে আমান দুপা পেছনে পিছেতেই যেতেই একটা ফুলদানি পড়ে গেল। ফুলদানির কাজ ছড়িয়ে গেল চারদিকে। আদিত্য তখনও হকি স্টিক হাতে ওর দিকেই তাকিয়ে আছে। সে মূলত দেখছে তার ভাইয়ের মিথ্যার দৌড় কত দূর। সে কতভাবে মন গড়া মিথ্যা বলতে পারে আর মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিতে পারে।
তখন আমান পেছনে কাজ দেখে দাঁড়িয়ে গিয়ে আমতা আমতা করে বলল, না না মানে ভাইয়া আমি সত্যিই নির্দোষ। কেউ তোমাকে ভুল বুঝিয়েছে হয়তো। আদিত্য এবার আর নিজের রাগ সামলাতে পারল না। ওর হাতে থাকা হকি স্টিক দিয়ে মারতে থাকলো আমানকে, যার গায়ে কখনো হাত তুলেনি সে। বহুবার অন্যায় করার পরেও ছোট ভাই বলে ছেড়ে দিয়েছে, মাফ করেছে, কিন্তু আজকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ছোট ভাই বলে আদরে আদরে বাদর তৈরি করেছে, সে বাদর লাই পেয়ে ঘাড়ে উঠে এখন কলিজায় থাবা মারছে। আদিত্যের রাগ চূড়ান্ত সীমায়। ওদিকে মার খেয়ে আমান চিৎকার শুরু করেছে, তার দেহে আঘাত করা হকি স্টিকের বাড়ি যে মাংস থেতলে দিচ্ছে, মারের জায়গাগুলো জ্বলে পড়ে যাচ্ছে, অসহ্য ব্যথা অনুভব হচ্ছে। মার থেকে বাঁচতে বার দুয়েক হকি স্টিক আটকে ধরে আমান। আদিত্য তাতে আরও রেগে যায়, ওর হাত থেকে তা ছুটিয়ে আবার মারতে থাকে। ওদিকে সীমা বেগম ঝাড়ুর হাতে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। রান্নাঘরে তাকে গুছাতে গিয়ে চিনির বয়ামে পড়ে চিনি ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। এ বয়াম খুলে রেখেছে মেধা, কারণ এই বাসাতে একমাত্র সেই কোনো কিছু ছাড়া চিনি খায়। মুখ ভর্তি চিনি নিয়ে টিভি দেখে। ঘর গোছানো, চুল বাঁধা, বই পড়া তার অভ্যাস। মেধার কথা মনে হতেই উনার মনটা খারাপ হয়ে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর উনি রান্নাঘরের দিকে চলে গেলেন। যতটুকু সম্ভব চিনি তুলে ঝাড়ু দেওয়ার জন্য উদ্যত হতেই শুনতে পেল আমানের চিৎকার। প্রথমে খেয়াল করেনি, কারণ আমান মাঝে মাঝে গলা ফাটিয়ে গান গায়। উনি প্রথমে তাই ভেবেছিল, কিন্তু যখন শুনতে পেলেন, আম্মু গো বাঁচাও, আম্মু আম্মু বাঁচাও, মরে গেলাম আম্মু। ভাইয়া আমি কিছু করিনি ভাইয়া। বলে প্রাণপণে চিৎকার করছে। সীমা বেগম ছেলের চিৎকার শুনে ঝাড়ু ছেলে ছুটলেন আদিত্যের রুমে, কারণ উনি তো পাঠালেন আমানকে আদিত্যের রুমে, আর আদিত্যই তো বলল জরুরি কথা আছে। আমানের চিৎকার শুনে উনি ব্যতিব্যস্ত হয়ে আদিত্যের রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, আদিত্য বাবা, তোমার ভাইকে এভাবে মেরো না। কি করেছে সে বলো আমাকে। আদিত্য, আদিত্য। মায়ের কথা শুনে আমানের দেহে পানি ফিরে এলো, অর্থাৎ মা এসেছে, তাকে নিশ্চয়ই বাঁচাবে। একবার এখান থেকে বের হতে পারলে আর বাসাতেই আসবে না। মনে মনে এসব ভেবে উঠে দাঁড়াতেই আদিত্য সজোরে একটা বাড়ি দিল হাঁটুতে। সে পুনরায় কুকিয়ে উঠে বসে পড়ল মেঝেতে। বাম হাতের তালুতে বিঁধল ভাঙা কাজ, গলগল করে রক্ত ছড়তে থাকলো তালুর বেয়ে। তখনও সীমা বেগম দরজা ধাক্কিয়েই যাচ্ছে। তখন আমান কেঁদে চিৎকার করে বলতে লাগলো, ভাইয়া আমাকে মেরে ফেললো আম্মু, বাঁচাও আমাকে। আমি কিচ্ছু করিনি, আমি এ ব্যাপারে কিছু জানি না। তুমি বোঝাও ভাইয়াকে, ভাইয়া শুধু শুধু আমাকে ভুল বুঝছে। আমানের কথা শুনে সীমা বেগম আদিত্যকে বললেন, বাবা মা শোনা আমার, দরজাটা খুল বাবা। আমার কি করেছে বল আমাকে। সব শুনে আমি নিজে শাস্তি দেবো ওকে। তাও এভাবে মারিস না বাবা, ও মরে যাবে। আদিত্য ওনার কথা শুনেও শুনল না। মায়ের কান্না কানে পৌঁছালেও আটকে অটল হয়ে দাঁড়িয়ে রইল। ওর তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ আমানের দিকেই। ওদিন সীমা বেগম কিছুই বুঝতে পারছে না। কিছুদিন আগেও তো সব ঠিক ছিল, হঠাৎ কি হলো? আর আমান চিৎকার শুনে মনে হচ্ছে আদিত্য খুব মারছে, তাও দরজা বন্ধ করে। তার মানে সে আবার কিছু ঘটিয়েছে, নয়তো আদিত্য হঠাৎ রেগে যাওয়ার ছেলে না। তাহলে কি মেধার নিখোঁজের পেছনে আমানের হাত আছে? সে কোনো কারণ মেধাকে কিডন্যাপ করিয়েছে? কথা ভাবতেই উনার বুক কেঁপে উঠল। উনি হতবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। যদি এমন হয় তাহলে উনার সংসারটা আর জোড়া লাগানো সম্ভব হবে না। উনি জানেন আদিত্যের রাগ সম্পর্কে, ধৈর্য সম্পর্কে। তখন আবার আমান চিৎকার ভেসে এলো। আদিত্য ওর পায়ে গিরা বরাবর দুঘা বসিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমান চিৎকার করে উঠে আদিত্যের দুপা জড়িয়ে ধরে বলতে লাগলো, আর বেরো না ভাইয়া, প্লিজ বেরো না, মরে যাব আমি, আর করব না। এবারের মতো মাফ করে দাও, এমন ভুল আর জীবনেও করব না। কি করবি না করবি ওটা পরের সাবজেক্ট। এখন বল, মেধা কোথায়? কোথায় রেখে এসেছিস তাকে? যেখানে ওদের কাহিনী ফেক, সেখানে ওদের কাছে থাকার প্রশ্ন আসে না। সময় আছে, মার খেয়ে মরতে না চাইলে সত্যিটা বল। তবে এবারও যদি মিথ্যা বলিস তাহলে ওয়াদা করছি তোকে মেরে আমি জেলে যাব।
দরজার বাইরে দাঁড়িয়ে সীমা বেগম কথা শুনতে পেলেন, আর শুনেই ধপ করে সেখানেই বসে পড়ল। অবশেষে এই দিনও দেখতে হলো। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে এমন করতে তার বিবেকে বাঁধল না? এত অধপতন! মেধা তার বোন, কিভাবে পারলো এহেন নিকৃষ্ট কাজ করতে? একবারও কি স্মরণ হয়নি নিজের মায়ের মুখটা? একটুও মনে হয়নি মা জানলে কষ্ট হবে? এ কেমন সন্তান পেটে ধরেছে উনি? ছোট থেকে এই অবধি কত জ্বালায়নি। প্রতিনিয়ত আমান ওনাদের কষ্ট দেয়, আঘাত করে, কাঁদায়। উনি ভেবেছিল আমান বদলে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু না, এ ছেলে শুধরানোর নয়। এ কথা ভেবে উনি উঠে দাঁড়িয়ে আঁচলে মুখ মুছতে মুছতে প্রস্থান করলেন। ওদিকে এত মার খেয়েও আমান মুখ খুললে না। সে মার খাচ্ছে, গলা ফাটিয়ে চেঁচিয়ে থমকে যাচ্ছে। ওর জেদ সত্যি, সে বলবে না, কারণ বললেও বিপদ আর না বললেও বিপদ। আদিত্যর ধৈর্য কুলালো না। সত্যি বলতে এতক্ষণ ওর বুকে কাঁপছিল ছোট ভাইয়ের চিৎকার শুনে, ব্যথা পেতে দেখে। হাতটাও থপথপ করে কাঁপছিল। যে হাতে ভাইয়ের আদর যত্নে বড় করেছে সেই হাতে আঘাত করছে। কিন্তু আমান এসবের যোগ্যই নয়। সে এসবের মূল্য কখনোই দেয়নি, দিবেও না। সে সারা জীবন স্বার্থপর ছিল, আছে, আর তাই থাকবে। কিন্তু সত্যি ওকে জানতেই হবে, না হলে মেধাকে উদ্ধার করতে পারবে না। ওর প্রাণ পাখিটা কোথায় আছে, কেমন আছে, কে জানে। হঠাৎ ওর মনে হলো মেধাকে কোনো রকম কষ্ট দেয়নি তো পাষাণ আমান। খারাপ কিছু ঘটেনি মেধার সঙ্গে। ওকে না দেখতে পেয়ে কষ্ট পাচ্ছে নিশ্চয়ই। বারবার হয়তো ডাকছে ওর নাম ধরে। একথা ভেবে আদিত্যের রাগ পুনরায় চওড়া হলো। সে আর না ভেবে মারতে থাকলো আমানকে। একের পর এক মার খেয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। হকি স্টিক ধরতে গেলে আদিত্য লাথি দিয়ে সরিয়ে দিল আমানের হাত। শুনল না আমানের আকুতি মিনতি, তার হৃদয় স্পর্শ করল না ছোট ভাইয়ের ছটফটানি। এ পর্যায়ে আমান যখন দেখলো আর আদিত্যকে থামানো সম্ভব নয়, তখন সে বলতে লাগলো, বলছি ভাইয়া, সব বলছি, সব সত্যি বলবো, প্রমিস। তখন আদিত্য মার থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোকে মেরে আমার স্বাদ মেটেনি। তুই বলো থামালেই মার শুরু। নে এবার স্টার্ট কর। গরু পেটা করতে গিয়ে ঘামে ভিজে গেছে তার পুরো শরীর। নেত্রজোড়া হালকা লাল বর্ণ, কানের পাশ বেয়ে গড়িয়ে যাচ্ছে চিকন ঘাম। মেরুন রঙা টি শার্টে বুক পিঠ ঘামে ভেজা। আমান ভাইয়ের এহেন রূপ দেখে মুষড়ে পড়েছে। ওর এখন মনে হচ্ছে সে ভুল করেছে, এমন করাটা তার উচিত হয়নি। আদিত্যের শান্ত রূপ দেখে সে ভুলেই বসেছিল তার ভাই ভালোর সঙ্গে ভালো আর মন্দের সঙ্গে কাল। সত্যি বলছে না দেখে আদিত্য আরেকটা বাড়ি বসানোর আগেই আমান ব্যথায় কুকাতে কুকাতে বলল, মেধার বিয়েতে কিছু হয়নি, তাকে কিডন্যাপও করা হয়নি। তাকে ভুলিয়ে ভালিয়ে আমার এক বন্ধুর বাসায় আটকে রেখে এসেছিলাম। ঘন্টা দুয়ের পরে থাকতেই চাচ্ছিল না, তাই অজ্ঞান করে ফেলে রেখেছিলাম। প্রায় 4 ঘন্টা অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরে তোমার নাম ধরে কাঁদছিল, বাসায় আসতে চাচ্ছিল। জেদ করে কিছু খাচ্ছিলও না, এমনকি পানিটুকু গিলাতে পারিনি। যখন সম্ভব হচ্ছিল না, তখন আমার বন্ধু মেধাকে বলেছে সে আর দেশে নেই, তাকে সে কিডন্যাপ করে আমেরিকা নিয়ে এসেছে। আর তাকে কিডন্যাপ করার 10 দিন পেরিয়ে গেছে। 16তলা ফ্ল্যাটে থাকায় জানালা দিয়ে সে আকাশ দেখেছে। অচেনা জায়গা, সব কিছু অচেনা দেখে সে তাই বিশ্বাস করেছে। সে এতটাই শকে ছিল, ভুল করেও একটাবার নিচে তাকে আশপাশ দেখেনি, ভাবেওনি। তখন থেকে মেধা নিশ্চুপ হয়ে গেছে। এখন অবধি মুখও খুলেনি, খায়ওনি, অঝরে কেঁদেই যাচ্ছে। আর উদয় টুডয় আসলে কেউ নেই। এসব মিথ্যে, সব মিথ্যে সব। কেন করলি এমন? জানতি না ওই মেয়েটার মাঝে আমার ভালো থাকা, ও আমার হাসির কারণ, সুখের সম্ভাষণ? কি বল, জানতি না? ওর জন্য আমার স্বপ্নের ডিফেন্সের জব ছেড়ে এসেছে শুধুমাত্র একটু ভালো রাখতে। প্রতিনিয়ত কত কিছু করে যাচ্ছে। পাড়ার মোড়ের বকেটের ওকে দেখে শেষ দিয়েছিল, তাই বলে ওদের মেরে 4 ঘন্টা জেলেও থেকেছে। কোটি কোটি টাকা লস গেলেও বাইরের দেশে যায় না। শুধু মনে হয় আমি না থাকলে ওর ক্ষতি হয়ে যাবে, হারিয়ে যাবে আমার থেকে। ওর মুখে হাসি ফোটাতে কারণে অকারণে সবসময় ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। যত ব্যস্ততার মাঝে যখন বলে এখন আমার সঙ্গে কথা বলুন, আমার মন চাচ্ছে আপনার সঙ্গে কথা বলতে, তখন জরুরি মিটিং ক্যান্সেল করে হলেও তার আবদার পূরণ করি। মাঝরাতে যখন বলে আপনাকে আমার বর বেশি দেখতে ভীষণ ইচ্ছে করছে, বর সেজে দেখান আমায়, না শুনবো না। যদি মরে টরে যায় তখন কিন্তু আফসোস থেকে যাবে।
ওর মরার কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ওকে ধমকে থামিয়ে মাঝরাতে দুজন গিয়ে শপিং করে আনি। সে আমাকে বড় বেশি দু চোখ ভরে দেখে, তারপর ঘুমাতে চায়। এমন আরও অনেক আবদার রাখি আল্লাহর প্রত্যেকটা দিন। আর তুই আমার সেই প্রাণ ভোমরাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করেছিস। এতটুকু বলেই আদিত্য হাতে থাকা হকি স্টিক ছুঁড়ে ফেলে। সেটা গিয়ে লাগে ড্রেসিং টেবিলের কাছে, ঝরঝর করে শব্দ করে ভেঙে পড়ে কাচের আয়না। ড্রেসিং টেবিলে সাজানো সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। দু একটা কাজ ছিটকে এসে বিধে আদিত্যের ডান হাতে পায়ে। সে তবুও নড়ে না, আহ করে ব্যথাতুর শব্দটুকুও করে না। ভাইয়ের কাজে সে খুব ব্যথিত। আদিত্য আর কিছু না বলে চোখ ভর্তি অশ্রু মুছে নেয় বাহুতে, তারপর কান্না ভেজা কণ্ঠে বলল, পৃথিবীতে কোনো ভাই এই অভিশাপ হয়তো কোনো ভাইকে দেয়নি, তবে আজ আমি তোকে দিচ্ছি। তোর জীবনের প্রেম আসুক, কাউকে যেন ভীষণ ভালোবাসতে পারিস, বুঝতে পারিস প্রেমের মর্ম, গভীরতা, নিগৃহীর ভাবে উপলব্ধি করতেও সক্ষম হোস প্রিয়ের স্থানটা বুকে ঠিক কোন পাশে। সে সঙ্গে বিশুদ্ধ ভালোবাসা মিশে যাক তোর এই রন্ধ্রে রন্ধ্রে। বুকের বাপাসটায় গেঁথে যাক অতি প্রিয় একটি নাম, যার সামান্য ব্যথাতে তুই কাতরাতে পারিস, ছটফট করতে পারিস, যার চোখের পানি দেখে তোর নিজেকে পাগল পাগল মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে তার আবদারটা পূরণ করে। তবুও সে হাসুক, ভালো থাকুক, তার হাসিতেই তোর সর্বসুখ। ঠিক সেদিনে বুঝবি আমার ঠিক কোথায় আঘাত করেছিস তুই, কতটা কষ্ট যন্ত্রণায় মুহূর্তগুলো কাটিয়েছি আমি। আজকে যেমন এই কষ্ট আমি তোর পাচ্ছি, একদিন তুইও তার পাবি। আর আমি আদিত্য এই কথা এই জায়গাতে বলে যাচ্ছি, ঠিক সেদিনই আমি তোর সঙ্গে কথা বলবো, এর আগে আর নয়। মেধাকে কিডন্যাপ কেন করেছিস, কোন স্বার্থে করেছিস তার জানতে চায় না। এর চলে মেরে লাশ ভাসিয়ে দিস, নয়তো মেরে গুম করে দিস, আর খোঁজ নিব না, জানতেও চাইব না। সে সঙ্গে এটাও ভুলে যাস আদিত্য তোর কাছে মৃত, আর তুই নিজের হাতে তোর ভাইকে মেরে ফেলেছিস। শুনবে না কেন? কি করেছি? ইচ্ছে নেই। আদিত্য তার কথা শেষ করে চলে যাচ্ছিল। তার কিছু বলার নেই, কি বা বলবে খুঁজেই পাচ্ছে না। ভীষণ এলোমেলো সে, একদিকে মেধা, অন্যদিকে ভাইয়ের প্রতারণা। এসব মিলিয়ে বুক সহ্যহীনভাবে জ্বলছে, ভীষণ কষ্ট হচ্ছে। হওয়াটাই বুঝি স্বাভাবিক, কারণ বুকের স্থান দেয়া মানুষগুলো যখন বুকে আঘাত করে তখন ভীষণ ভীষণ লাগে। এতটা লাগে যা বলে প্রকাশ করার মতো না। ঠিক যেভাবে আমান তাকে দিয়েছে, তারই চোখের সামনে থেকে মেধাকে নিয়ে গিয়ে আটকে রেখেছে, যেটা ছিল ওর কল্পনাতীত। অহেতুক কষ্ট দিচ্ছে ওদেরকে, মন গড়া কথা ছলে মিথ্যের উপর মিথ্যে বলে ধোঁকা দিয়ে গেছে প্রতিনিয়ত, যেটা সবচেয়ে বেশি আঘাত করেছে ওকে। এমনকি স্বার্থের বশে ভালো মন্দের তফাতও দেখেনি আমান। একবারও ভাবল না মা ও ভাইয়ের কথা, ভাবেনি তিল তিল করে গড়া ওদের পরিবারের সম্মানের কথা। তার বিবেকে বাঁধেনি এতিম মেয়েটার সঙ্গে এমন কিছু করতে। সেও তো ভাই বলে বিশ্বাস করে তার সঙ্গে গিয়েছিল, অথচ আমান আজ কথা বলতেই হচ্ছে। আমান সত্যিই না ভালো ভাই, আর না ভালো ছেলে, আর না ভালো একজন মানুষ। সব দিক থেকে সে শূন্যের কোঠায়, সেই সঙ্গে বিশ্বাসের যোগ্যতা না। এসব ভেবেই আদিত্য আমানের কথা উপেক্ষা করে চোখ মুছে পা বাড়াতেই শুনতে পেল, 1.5 কোটি টাকা ঋণ করে ফেলেছি আমি। ঠিকই শুনেছ, 1.5 কোটি টাকা। একথা শুনে আদিত্য থমকে দাঁড়িয়ে পড়ল। সে হতবাক হয়ে ঘুরে তাকালো আমানের দিকে। আমান ততক্ষণে উঠে মেঝেতে হেলান দিয়ে বসেছে, তার দৃষ্টি সামনে পড়ে থাকা কাচের দিকে। আদিত্যের চোখের দিকে তাকানোর সাহস হয়নি, তাই দৃষ্টি নত রেখে বলতে লাগলো, এত টাকার ঋণ থেকে মুক্তির পথ জানা নেই আমার। দিনে দিনে এতগুলো টাকা ঋণ করে ফেলেছি। এই টাকার জন্যই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। উঠতে বসতে পাওনাদারীদের কথা শুনতে হচ্ছে। আমি নেশাখর এ কথা মানতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার। নেহাত মজার চলে 1 কি 2 দিন নেশা করতাম আগে, কিন্তু এটা কিভাবে যেন খুব প্রিয় হয়ে উঠল। ধীরে ধীরে আসক্ত হয়ে পড়লাম এতে। এই নেশার ঝোঁক ধীরে তীব্র মাত্রায় বাড়তে থাকলো। পূর্বে 1000 টাকার নেশাতে হতো, এখন সেটা লাখ টাকায় নেমেছে। নেশাখোর নেশা নিবেই, এটা চিন্তা করে যার থেকে নিতাম দ্বিগুণ দাম নিত আমার থেকে। নেশা উঠলে কাটা মুরগির মতো ছটফট করতাম। তখন মাথা কাজ করতো না, তার নির্ধারিত দামেই রাজি হয়ে যেতাম। কখনো কখনো বাবা মায়ের সঙ্গে অশান্তি করে টাকা চুরি করেও নেশা করতে হয়েছে। বাধ্য হয়েছি, করেছি।
যখন তুমি নেশার কথা জেনে গেলে তখন আমার হাতে আর কিচ্ছু করার ছিল না। তোমার কথা না শোনাতে তুমি কথা বলা বন্ধ করে দিলে। বন্ধুরা এই কথা জেনে বুদ্ধি দিল এক নেশা কাটাতে আর এক নেশার সাহায্য নিতে। পরে মেয়ে, তুমি এটাও জেনে গেলে আমার মুখ দেখাও বন্ধ করে দিলে। কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া, আমি বহুবার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হয়েছি। তাছাড়া ভালো হয়ে যাব বললেই তো আর একটা নেশাখোর ভালো হতে পারে না। হঠাৎ নেশা ছাড়া তার পক্ষে সম্ভবও হয়ে ওঠে না। কারণ যখন নেশা উঠে তখন আমি নিজের মধ্যে থাকি না, মাথাতে কাজ করে না, সব কিছু তুচ্ছ মনে হয় যে কোনো মূল্যে আমার নেশাদ্রব্য চাই। নেশাই জীবন। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আর বাকিতে খেতে খেতে এত টাকার ঋণ হয়ে গেছে, এখন টাকা না দিলে সেটাও আর দিচ্ছে না। তুমি আর বাবা এমনি এমনি তো আর টাকা আমাকে দিতে না। অশান্তি করে যা পেতাম তাতেও কাজে আসতো না। তাই মেধাকে টোপ হিসেবে ব্যবহার করে মোটা অঙ্কের কিছু টাকা হাতাতে চেয়েছিলাম। যদিও মেধার ক্ষতির চিন্তা ভাবনাতেও ছিল না আমারও তো বোন হয়, তাই না? তাছাড়া এই কাজ বাইরের কারোর সঙ্গে করতে গেলে খুব রিস্ক হয়ে যেত, পুলিশের ঝামেলা পোহাতে হতো। এসব ভেবেচিন্তে বন্ধুরা বলল মেধাকে কিডন্যাপ করা সবচেয়ে ভালো হবে। টাকা হাতে পেয়ে গেলে পরে তোমাকে জানালে তুমিও মেনে নিবে। আমিও তো জানি তুমি আমাকে খুব ভালোবাসে, তাই এই কথা ভালো ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ভালোবাসার মূল্য এত দারুণভাবে শোধ করলে। ভাইয়া কষ্ট পেও না, আর কখনো এমন করব না, বিশ্বাস করো। নিরুপমা হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি। প্লিজ মাফ করো আমাকে। তোমার পায়ে পড়ি ভাইয়া, বাঁচাও আমাকে। বাঁচতে চাই আমি। আমি আমি এক্ষুনি তুষারকে বলে দিচ্ছি মেধাকে বাসায় পৌঁছে দিতে। তুমি চিন্তা করো না, মেধা এই ঠিক আধা ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাবে। তাই? মেধা আমার বন্ধুর বাসায় আছে, দাঁড়া ফোন দিচ্ছি। তোর কি মনে হয় তোর বন্ধুর বাসায় থাকলে এখানে আর এক মুহূর্ত থাকতাম আমি? মানে? মানে তোর বিশ্বস্ত বন্ধু তোর উপর উল্টো চাল চেলেছে। সে মেধাকে নিয়ে ঢাকার বাইরে চলে গেছে তোর বিশ্বাসের ধার নিছে। এত কথা জানি না, শুধু জানি যদি আমার মেধার শরীরের সামান্য একটু আঁচড় লাগে তোদের কাউকে আস্ত রাখবো না আমি, কাউকেই না। ভাইয়া তোমার কোথাও ভুল হচ্ছে। ভাইয়া। আমান কথা শেষ করতেই আদিত্য দ্রুত স্থান ত্যাগ করলো। ভুলেও আর পেছনে ফিরে তাকালো না। কথা বলা তো দূর, ওর যাওয়া দেখে আমান তাকে তাকে ডাকতেই থাকলো। তবে আদিত্য পিছে ফিরেও তাকালো না। সীমা বেগম থম মেরে ড্রয়িং রুমে বসেছিল। উনি সব সত্য আদিত্যের মুখে শুনতে চান। কি হয়েছে সব জানা জরুরি। আদিত্য নামতে দেখে উনি কিছু জিজ্ঞাসা করতে উদ্যত হলে তার আগেই আদিত্য ফোন কল আসলো। আদিত্য কলটা রিসিভ করে চুপ থেকে তারপর পাশের ব্যক্তির কথা শুনে দৌড়ে বেরিয়ে পড়ল। ওর যাওয়ার দেখে সীমা বেগম হতবাক তাকিয়ে রইল। ওদিকে আমান ফোন হাতে নিয়ে তুষারকে কল দিতেই আছে, কিন্তু সে যতবারই কল দিচ্ছে ফোন সুইচ অফ বলছে। তার মানে আদিত্য যা বলছে সব সত্যি। তবে তুষার মেধাকে নিয়ে আমান আর ভাবতে পারল না। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। এখন তার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুষার এমনিতেই মেয়ে বা ছেলে, যদি মেধার ক্ষতি করে ফেলে কথা ভেবে আমানের মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো। চোখের পাতায় ভেসে উঠল মেধার মায়া মুখশ্রী, কানে বেজে উঠল তার খিলখিল করে হাসার শব্দ। আমার আর ভাবতে পারল না। বহু কষ্টে উঠে খোঁড়াতে বেরিয়ে পড়ল বাসা থেকে। বিপদের সময় ভীষণ দীর্ঘ হয়, তাতে ঠেলেও যেন পার করা যায় না। ঘড়ির কাঁটা চলতে চলতে রাত পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সীমা বেগম ছেলেকে ফেরার অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে। নেত্র জোড়া জলের টইটুম্বুর, মলিন মুখ। আদিত্যের বাবা বারবার বলেও উনাকে রুমে নিয়ে যেতে পারেনি। এটাও বোঝাতে পারেনি উনি অসুস্থ। এমন করলে আরও অসুস্থ হয়ে পড়বে। এভাবে ভোর হলো, সকাল হলো, ধীরে ধীরে বেলাও গড়াতে থাকলো। কাজের বুয়া এসে সকল কাজ সেরে নাস্তা বানিয়ে চলেও গেল। নাস্তা পড়ে রইল টেবিলের উপরে। না আছে কারো খাওয়ার ইচ্ছে, আর না কর্মক্ষেত্রে যাওয়ার তাড়াহুড়ো। সীমা বেগম সোফাতে বসে নিজের ভাবনায় মগ্ন। তখন মনে হলো বাসার কারো গাড়ি ঢুকছে। উনি চটজলদি উঠে দ্রুত দরজায় কাছে দাঁড়াতেই কেউ হামলে পড়ল উনার বুকের উপর। মেধাকে দেখে উনি হাউমাউ করে কেঁদে উঠলেন। খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরে পরক্ষণেই মেধার মুখে একের পর এক দিতে থাকলেন স্নেহের পরশ।
আদিত্যের বাবা বের হয়ে এই দৃশ্য দেখে এগিয়ে এলেন, ছলছল নেত্রে তাকিয়ে মেধার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন আদিত্য ওনাদের পাশ কাটিয়ে উপরে চলে গেল। না, টু শব্দও করলো না, না কাউকে কিছু বলার সুযোগটুকু দিল। সীমা বেগম মেধাকে বসিয়ে পানি নিয়ে আসতেই আদিত্যের নিচে নামতে দেখা গেল। তার হাতে কালো রঙের একটা ফাইল। আদিত্য নিচে নেমে সরাসরি ওর মায়ের হাতে ফাইলটা দিয়ে বলল, আমি মেধাকে নিয়ে চলে যাচ্ছি, আর এক মুহূর্তে থাকা আমার পক্ষে সম্ভব না। এই ফাইলটা আমাকে দিয়ে দিও, আসছে। সীমা বেগম প্রত্যুত্তরে কিছু বলার ভাষা খুঁজে পেল না। আদিত্য মেধার হাতটা শক্ত করে ধরে হাঁটতে গেলে মেধা চট করে দাঁড়িয়ে গেল। না বোধক মাথা নাড়ল, অর্থাৎ যাবে না সে। তখন আদিত্য তার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যাও তবে চিরতর হারাবে আমাকে। এবার সিদ্ধান্ত তোমার। আদিত্য, আমি বাড়তি কথা শুনতে ইচ্ছুক নই। তাই বলে বাসা থেকে চলে যাবেন? থাকো তবে। একথা শুনে মেধা ছলছল দৃষ্টিতে মামুনির দিকে তাকালো। সে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। একদিকে মামুনি, অন্যদিকে অতি প্রিয় মানুষটা। কি করবে বোধগম্য হচ্ছে না। যার জন্য এত লড়াই, তাকে ছাড়া থাকবে কিভাবে, দিনই বা কাটবে কি করে? সে যে ভীষণ ভালোবাসে মানুষটাকে। আদিত্য মেধার দিকে না তাকিয়ে হাঁটা ধরতেই হাতে টান পেল। মেধা ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। আদিত্য ওর হাতের মুঠো থেকে শার্ট ছুটাতেই মেধা শব্দ করে কেঁদে দিল। ঘাড় ঘুরিয়ে সীমা বেগমকে বিচার দিল। মামনি, কিছু বলো প্লিজ। একথা শুনে সীমা বেগম হাসলেন। কিঞ্চিত অবাকও হয়নি তিনি। এমন কিছুই ঘটবে উনি যেন আগে থেকেই জানতেন। আদিত্য মেধার হাত থেকে হাত ছুটাতেই তখন সীমা বেগম বললেন, যাচ্ছ যাও, তবে কষ্ট করে আর 1 ঘন্টা থেমে যাও। কেন? কিছু কাজ বাকি আছে, আশা করি 1 ঘন্টায় খুব একটা ক্ষতি হবে না তোমার। আদিত্য মায়ের কথায় কোনো জবাব না দিয়ে সোফায় গিয়ে বসলো, অর্থাৎ থেমে যাবে। ওকে বসতে দেখে মেধার মুখে হাসি ফুটল। সে কিছু বলতে গেলেই আদিত্য মুখটা ঘুরিয়ে নিল। তখন সীমা বেগম জলদি আদিত্যের বাবাকে ডেকে কিছু বলে বাইরে পাঠালেন। তারপর মেধাকে ডেকে নিজের রুমে নিয়ে গেলেন। যাওয়ার আগে আদিত্যকে বলে গেলেন একটা পাঞ্জাবি পরে আসতে। কিন্তু আদিত্য গেল না, সেখানে সেভাবেই বসে রইল। ঠিক 15 মিনিটের মধ্যে আদিত্যের বাবা একজন কাজী ডেকে আনলেন। সীমা বেগমও মেধাকে লাল শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আনলেন। তাকে বসালেন আদিত্যের পাশে। বড় মামা আসতে রাস্তায় উনি। আদিত্য মায়ের উদ্দেশ্যে বুঝে এবারও কিছু বলল না, বরং কাজী যখন যা যা বললেন সেসব করল সে। এর খানিকক্ষণ পরেই বড় মামি মামা উপস্থিত হলেন। নিকট আত্মীয়রাও চলে এলেন জরুরি তলবে। তারপর সকলের উপস্থিতিতে তাদের শুভ পরিণয় সম্পূর্ণ হলো। বৈধভাবে তারা জুড়ে গেল একে অন্যের সাথে। মেধা নীরবে অশ্রু বিসর্জন দিয়ে ওর চিরসখা হিসেবে গ্রহণ করলো প্রিয় মানুষটাকে। এসব করতে করতে প্রায় 1 ঘন্টা ঘনিয়ে এলো। 1 ঘন্টা হাতে যখন আর 10 মিনিট বাকি, তখন আদিত্য সীমা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার ফ্ল্যাট উঠছে আপাতত। আগামীকাল এসে নতুন সংসার গুছিয়ে দিয়েছ। বাসা আলাদা হচ্ছে, তবে আমি কিংবা মেধা কেউ পর হয়ে যাচ্ছে না। সর্বদা সর্বক্ষণ আমরা রইব তোমাদের পাশে। আর কেন চলে যাচ্ছে অজানা নেই তোমার, তাই মন খারাপের কিছুই নেই। খুব ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। চলো মেধা। একথা বলে আদিত্য এক কাপড়ে মেধার হাত ধরে বেরিয়ে গেল। মেধা ঘাড় ঘুরিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে সীমা বেগমের দিকে। উনিও স্থির হয়ে ওদের চলে যাওয়া দেখছে। আদিত্য মেধাকে তার গাড়িতে বসিয়ে নিজের বসলো ড্রাইভিং সিটে। মেধা বিনা বাক্যে গাড়িতে বসে জানালার মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো। এমন তো হওয়ার কথা ছিল না। বাবা মাকে হারিয়ে আরেকটা পরিবার পেয়েছিল, সকলের সঙ্গে থাকতে চেয়েছিল মিলেমিশে। সেই সঙ্গে চেয়েছিল খুব সাধারণ একটা জীবন, যেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই, একা হওয়ার ভয় নেই, থাকবে এক টুকরো সুখ। অথচ হচ্ছে তার বিপরীত। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওর জীবন এতটা জটিল হয়ে গেছে যেটা সমাধান হাতের বাইরে। এই যেমন সেদিন আমানের সঙ্গে গিয়ে যেই বিপদে পড়েছিল, সে ভেবেছিল আর কখনো আদিত্যর দেখা পাবে না।
সে আর বলতেও পারবে না। ভালোবাসি আদিত্য, আমি ভীষণ ভালোবাসি তোমায়। কাঁদতে কাঁদতে তার হঠাৎই সেদিনের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো সেই ঘটনার কথা। মেধা যখন চোখ খুলে তাকায় তখন দুপুর। জানালার পর্দা মিলে দেওয়ায় আবহাওয়াটা বোঝা যাচ্ছে না, এসি চলছে, এজন্য শীত লাগছে বোধহয়। সে আশেপাশে দৃষ্টি ঘোরাতেই নজর পড়ে উদয়ের ফটো ফ্রেমের দিকে। তার মনে পড়ে যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারানোর কষ্টে ভারী হয়ে থাকে বক্ষপাশ, চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রু, বুকেও শুরু হয় নিষ্ঠুর তোলপাড়। অতি প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের পাতায়। সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে একটা অতি প্রিয় শব্দ, আ আ আ আদিত্য। যখন সুসজ্জিত রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে, শব্দ শুনে তাকিয়ে দেখে উদয়। ওর পরনে কালো টি শার্ট, সঙ্গে কালো ট্রাউজার, কানে ইয়ারফোন গুজে রাখা, হাতে আধা খাওয়া আপেল, মুখ মিটিমিটি হাসি। উদয় জানালার পর্দা সরিয়ে মেধাকে বলল, আমার রাজ্যে তোমাকে সুস্বাগত মাইলা। কথা বলতেই বলতেই উদয় এগিয়ে মেধাকে একটানে দাঁড় করিয়ে জানালার পাশে চলে গেল। থাই গ্লাস ভেদ করে দৃষ্টি গেল বাইরের দিকে, মেঘলা আকাশ। তখন উদয় থাই গ্লাস সরাতেই চোখ পড়ল অনেক বড় বড় বিল্ডিং। দেশের আকাশ বাতাসে কেমন অচেনা টান অনুভব করলো মেধা। অদ্ভুত ঠেকলো তার কাছে, মস্তিষ্ক খেলে গেল কিছু প্রশ্ন। তখন তার চঞ্চল দৃষ্টি দেখে উদয় ঝাপটে ধরল বাহু ডোরে, অতঃপর হাতের বাঁধন শক্ত করে ফিস ফিস করে বলল, আমরা আছি তোমার আদিত্যের ধরার ছোঁয়ারও বাইরে, এই সেই সুদূর আমেরিকা। আদিত্যের ভয়ে এখানে এসেছেন বুঝি? আদিত্যকে ভয়, তাও আবার আমি? জোকসটা কিন্তু দারুণ। ওর হাসি মেধার সহ্য হলো না। আচমকা উদয়ের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন করলেন এমন? কি অপরাধ আমার? কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন? বলুন বলুন বলছি। কথা শুনে মেধার রাগ তুঙ্গে। সে আর ভাবল না, চিন্তা না করে থাপ্পড় দিয়ে হাত তুলতেই উদয় তার ধরে ফেলল। মুখের ভাব ভঙ্গি মুহূর্তে পাল্টে গেছে তার, মুখে ফুটে উঠেছে চাপা ক্রোধ। হঠাৎ সে মেধার হাত পেছনে মুচড়ে ধরে বা গালে ওষ্ঠ ছুঁয়ে বলল, জান, তুমি যত দুঃসাহস দেখাবে আমি আমার আদরের মাত্রা তত বাড়াবো, বাকিটা তোমার ইচ্ছে। আপনাকে আমি ঘৃণা করি, ছাড়ুন আমায়। আপনার স্পর্শে আমার শরীর গুলিয়ে যাচ্ছে, বমি পাচ্ছে আমার। মজার ব্যাপার কি জানো, নিষিদ্ধ কাজে আমি আকৃষ্ট হই বেশি। কেউ কিছু বারণ করলে আমি সেটাই না করা অব্দি শান্তি পাই না। সরি বউ, তোমার এই কথাও রাখতে পারলাম না। উদয়ের কথা শুনে মেধা স্থির হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। সে বুঝে গেছে জোর খাটিয়ে কিছু করা যাবে না, এখানে বুদ্ধির খেল দেখাতে হবে। ওকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে উদয় ভাবে মেধা তার সব কথা বিশ্বাস করেছে, তাই হিরো সাজতে আরও অনেক কথা বলে মেধাকে। তবে মেধা কিন্তু তখনও জানতো না উদয়ের পরিচয়ে তুষার। তখন তুষারের ফোনে কল আসে। তুষার মুখ ফসকে বলে ফেলে, হ্যাঁ তুষার বলছি, বলুন। কথা শুনতেই মেধার সন্দেহ প্রবল হয়, তাও সে কিছু বলে না। মন মরা হয়ে বসে থাকে রুমের এক কোণে। পরে তুষারের সেই ভাড়া করা ফ্ল্যাটে তারা এক বন্ধু মেধাকে দেখতে আসে। মেধা তখন ঘুমের ভান ধরে শুয়েছিল। ওর বন্ধু তুষারকে বলে, আমানের বোনটা কিন্তু দেখতে জজ, তবে আমার শালা আসলেই গাধা, নয়তো এত সুন্দর মেয়েকে এভাবে রেখে যায়। আমরা তো মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকি, কখন কি ঘটিয়ে ফেলি বলা যায়। ঘটনা ঘটাবো বলেই তো আমানের চোখ ফাঁকি দিয়ে অন্য জায়গায় এনেছি মাম্মা। ইউটিউব দেখে হিরোদের মতো কতগুলো বুলি আরো শুনিয়েছি। চুপ চুপ, এসব কথা বলবি না, শুনে নিলে ঝামেলা হবে। তা ঠিক। আচ্ছা শোন, ওই দিকের খবর শুনেছিস? আমানের ভাই আদিত্য। ওদের বাকি কথা শুনতে পারেনি। তারা কথা বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায়। আর তখনই সে জানতে পারে এরা কে এবং তাদের উদ্দেশ্য কি। পরে ঘন্টার পর ঘন্টা কাটানোর পর সে এক শীতল হাতের স্পর্শ পায়। কেঁদে
ফুলে ওঠে। নেত্র ফুলে তাকাতেই দেখে আদিত্য। আদিত্যকে দেখি সে হামলে পড়ে তার বুকে, গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ভাসিয়ে দেয় আদিত্যের বুক। আদিত্য খুব শক্ত করে জড়িয়ে রাখে তাকে। অনেক কষ্টে সে মেধার খোঁজ পেয়েছে। তারপর তারা রুম থেকে বের হতেই দেখে আমান বেধড়ক মারছে তাদের বন্ধুদের। সেটা দেখেও আদিত্য কথা বলেনি, দাঁড়ায়নি আর এক মুহূর্ত। মেধাকে নিয়ে সোজা চলে আসে বাসায়। মেধার এসব ভাবনায় ছেদ ঘটল গাড়ির হর্ন শুনে। সে মুখ তুলতেই আদিত্য বলল, কানাঘাটের কি হলো বুঝলাম না। সব মেয়েরা চেয়ে বরকে নিয়ে আলাদা থাকতে, দুজনের টোনাটনির সংসার পাততে, শ্বশুর শাশুড়ি দেবর ননদনের ঝামেলা থেকে মুক্তি পেতে। তুমি সব চাওয়ার আগে পেয়ে গেলে, তাহলে বোকার মতো কাঁদছো কেন? হ্যাঁ, এখন তোমার উচিত বরকে নিয়ে চুটিয়ে প্রেম করা, রোমান্সের রসে তলিয়ে যাওয়া। মেধা জবাব দিল না, বরং সিটি হেলান দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। ওকে মনমরা দেখে আদিত্য বলল, রজনীগন্ধা, গোলাপ আর কোন কোন ফুল আনবো? ফুল? ফুল কি করবেন? বলে কি মেয়ে, রুম সাজাতে লাগবে না? কি আশ্চর্য, রুম সাজাবেন কোন দুঃখে? দুঃখ না রে পাগলি, সুখে। এই পরিস্থিতিতেও সুখ কিলবিল করছে আপনার মনে? সুখী মানুষের মনে সুখ কিলবিল করা স্বাভাবিক। শুনি কোন সুখের ঠেলায় ফুল কিনবেন? আজ আমাদের ফার্স্ট নাইট, রুমে না সাজালে কিভাবে হবে? বিয়ে যখন করেছি বাসর তো। আদিত্য তার কথা শেষ না করলেই মেধা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদিত্য তার কথা শেষ না করতেই দেখে মেধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাকে আরেক দফা অবাক করতে সে সত্যি সত্যি গাড়ি থামিয়ে অনেকগুলো ফুল কিনে আনলো। সব ফুল এনে রাখলো মেধার কোলে। রজনীগন্ধা, গাঁধা সহ লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙের গোলাপও এনেছে। সত্যি বলতে গোলাপ মেধার ভীষণ পছন্দের ফুল। তবে এই মুহূর্তে ফুল দেখে খুশি হতে পারল না সে, কারণ তার মনের মধ্যে চলছে নানান চিন্তা। চোখে ভাসছে সীমা বেগমের কান্নারত মুখখানা। এক কথায় বলতে সে এই মুহূর্তে ক্ষিপ্ত মেজাজে আছে। কিচ্ছু ভালো লাগছে না তার। সব দোষ আদিত্যের। কি দরকার ছিল শুধু শুধু বাসা থেকে বেরিয়ে আসা? যা হওয়ার তা তো হয়েই গেছে। আর যা ঘটিয়েছে আমান তাতে অনুতপ্ত। যা ওর নজরেও পড়েছে। যখন ওর সঙ্গে তার দেখা হয়েছিল আমান পারেনি দৃষ্টি তুলে কথা বলতে। অপরাধীর ন্যায় নত মস্তিষ্কে শুধু এইটুকুই উচ্চারণ করেছে, সরি বনু। জোর চোখ মানুষের মনের আয়না, মনের আভাস চোখ দেয়। আর আমানের চোখ বলে দিচ্ছিল সে প্রচণ্ড আফসোসে পড়ছে, অপরাধ ভোগে ভুগছে। এখন সবাই যদি তার দিকে আঙ্গুল তুলে তবে কি হবে? তাকে তো নিজেকেই শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত, বোঝানো উচিত ভালো মন্দের তোফাত। কিন্তু না, আদিত্য সেটা না করে করলো এর বিপরীত কাজ। এভাবে বাসা থেকে বেরিয়ে আসায় আমার না জানি কেমন প্রতিক্রিয়া দেখায়। এখন সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে একটা কিছু করে বসবে। তখন এই দায়ভার কে নিবে? আদিত্য তার সঙ্গে কথা না বলুক, এক টেবিলে না হয় খেতেও না বসুক, তবুও মানা যেত। তবে তার কারণেই বাসা থেকে বেরিয়ে যাওয়া ওর কাছে উচিত মনে হচ্ছে না। কেমন জানি লাগছে, নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তাছাড়া সে কখনো কল্পনা করেনি আলাদা সংসারের কথা। শুধু সুখপূর্ণ একটা পরিবার চেয়েছিল, অথচ তার দুই পরিবারই আজ ছন্নছাড়া, সুখহারা। এসব কথা ভেবে প্রচণ্ড মন খারাপ নিয়ে সে জানালার বাইরে তাকিয়ে রইল। এখন ওর মনে হচ্ছে আদিত্যের একটা খামচি মেরে শার্টের কলার ধরে টানতে টানতে বাসায় ফিরে নিয়ে যেতে। প্রয়োজনে 2-4 থাপ্পড় খেলেও না হয়, কিন্তু এটা সে চাইলেও করতে পারবে না, কারণ আদিত্যের সঙ্গে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। মেধাকে নিশ্চুপ দেখে তখন আদিত্য বলল, বাসর ঘর সাজাতে আর কি কি যেন লাগে? মানে আজ আমাদের ফার্স্ট নাইট, সেজন্য রুম সাজাবো। এখন তুমি বলো, রুম সাজাতে কি কি লাগবে? ফুল, বেলুন, ক্যান্ডেল আর কি? ওর কথা শুনে মেধা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল। এহেন পরিস্থিতিতে এই লোক বাসরঘর নিয়ে পড়ে আছে। কিভাবে বাসরঘর সাজাবে এই পরিকল্পনায় ব্যস্ত সে। বিয়ে হওয়ার 2 ঘন্টা অতিবাহিত হতে না হতেই বাসরের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ কি আর আদিত্য?
যার মাঝে সামান্য হলেও লজ্জা অবশিষ্ট ছিল। এসব ভেবে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর হতভম্ব মুখ দেখে আদিত্য পুনরায় একই কথা জিজ্ঞাসা করলো। জবাবে মেধা অস্বস্তি নিয়ে উচ্চারণ করলো, আদিত্য এই মুহূর্তে থেকে আমার নামের সাথে ভাই ডাকটা যদি যুক্ত করো তবে থাটি একটা থাপ্পড় মারবো। বিয়ের পর অন্তত ভাই ভাই করা থেকে বেরোতে থাকো। কেন? তোমার মুখে ভাই ডাক শুনতে বিয়ে করে নে নিশ্চয়ই। অনেক দিনের অভ্যাস, সময় লাগবে। এই ব্যাপারে এক বিন্দুও ছাড় দিব না, আর না পাবে সময়। তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে, নয়তো আমার নাম ধরে, নয়তো ভবিষ্যৎ বাচ্চাদের নাম ধার নিয়ে। বাচ্চা? এর মধ্যে বাচ্চা কোথা থেকে এলো? এখন নেই, তবে হতে কতক্ষণ। মেধা আর কথা বাড়ালো না। সে বুঝে গেছে আদিত্য তাকে রাগিয়ে দেওয়ার প্ল্যান করছে। তবে আদিত্যের প্ল্যান সফল সাকসেস হতে দিবে না সে। তাই মুখে কুলু পেটে বসে রইল আর একটা টু শব্দ করল না। প্রায় আধা ঘন্টা পর তারা আদিত্যের নতুন ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো। এ ফ্ল্যাট সাজানোর কাজ শেষ হয়েছে গত মাসে। যদিও বা ওর পরিকল্পনা ছিল ভাড়া দিয়ে দেয়ার, সচরাচর যা করে সে। তবে ব্যস্ততার কারণে টুলেট টানানো হয়নি, এজন্যই ফাঁকা ছিল আর মেধাকে নিয়ে উঠতে পারল। নতুবা তাকেও ফ্ল্যাট ভাড়া করে বউ নিয়ে থাকতে হতো। এ কথা ভেবে সে একবার মেধার দিকে তাকালো। ভাবলেও খুব পাচ্ছে এই পিচ্চিটা তার বউ, যার হাইট তার বুক অব্দি। এক কথা ভেবে মিটিমিটি হেসে সে ফ্ল্যাটের দরজা খুলে মেধাকে প্রবেশ করতে ইশারা করলো। মেধা প্রবেশ করে চারদিকে দৃষ্টি বুলাতে ব্যস্ত। তখন আদিত্য মেন দরজা আটকে মেধার গালে চট করে চুমু এঁকে বলল, আমাদের ছোট্ট সংসারে তোমাকে সুস্বাগতম বউ। অপরাধ যখন করেছে তখন তাকে মাপ চাইতেই হবে, কারণ সে যা করেছে এটা অপরাধ, ঘোর অপরাধ। আর আদিত্যের রাগ হওয়া স্বাভাবিক। তাকে যে মারতে মারতে মেরেই ফেলেনি এটাও তার ভাগ্য। সে আজই বাসায় ফিরে আদিত্যের পা জড়িয়ে ধরে মাপ চাইবে, প্রয়োজনে আরও 2-4 ঘা খেতে রাজি। তবুও ভাইয়ের সঙ্গে কথা না বলে থাকতে পারবে না সে। এর জন্য যা মূল্য দিতে হয় দিবে। এসব ভাবতে ভাবতে বাইক নিয়ে ফিরছিল আমান। হঠাৎই ফুলের দোকানে নজর পড়ল তার। সাদা ও টকটকে লাল গোলাপ দেখে চট করে মনে পড়ল মেধা রানীর কথা। গোলাপ দেখলেই মেধার রাগ গলে জল। একথা ভেবে আমান অনেকগুলো গোলাপ কিনে নিল আর একটু সামনে এগিয়ে 3টে চকলেটের বক্স নিতে ভুলল না। তারপর সে এক বুক আশা নিয়ে ছুটল বাসার পথে। বাসায় গিয়ে ফুল চকলেট নিয়ে প্রথমেই গেল মেধার রুমে। তাকে রুমে না পেয়ে আদিত্যের রুমে উকি দিল, কিন্তু কই আদিত্য মেধা কাউকেই পেল না সে। অতঃপর ফিরে এলো নিজের রুমে। হাতের জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে গেল ফ্রেশ হতে। আগে ফ্রেশ হয়ে নিক, তারপর না হয় আম্মুর কাছে যাবে আদিত্য আর মেধার খোঁজ নিতে। এ কথা ভেবে সে ফ্রেশ হতে গেল সীমা বেগমের কাছে। তখন উনি রান্নাঘরে ছিলেন। ওকে ফিরতেই দেখছেন আমান রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বেশ কয়েকবার সরি বলল। এমন ভুল আর জীবনেও করবে না ওয়াদা করলো। তখন প্রত্যুত্তরে সীমা বেগম বললেন, খেতে বসো। মেধাকে দেখছি না যে, ভাইয়ের সঙ্গে কোথাও গিয়েছে? কখন ফিরবে জানিয়েছে? হয়তো আর ফিরবে না। তারা বাসা থেকে একেবারে চলে গেছে। যাওয়ার আগে তাদের বিয়ে সম্পূর্ণ করেছি। দুটোই ছেড়ে আমারই। একজনের দোষে আরেকজনকে তো আর ভাসিয়ে দিতে পারি না। একথা শুনে আমানের মাথা নত করে রইল। তার অশ্রু গড়িয়ে ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। তার কান্না না শব্দ আছে আর না বর্ণ। সীমা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমাদের দিকে। পাশের চেয়ারে নজর পড়তেই নীরবে কেঁদে ফেললেন তিনি। আমানের গলা দিয়েও ভাত নামল না। সে হাত ধুয়ে উঠে চলে গেল। আদিত্য বাসা ছেড়ে চলে যাবে সে ভাবতেও পারেনি। তার ভাই সহজে রাগে না, আর রাগলে পরিণতি খুবই পীড়া দেয়। অর্থাৎ তার রাগ সহজে ভাঙবে না। এখন তার জন্য বাসায় থাকা মুশকিল হয়ে যাবে। এসব ভেবে সে রুমে গিয়ে শব্দ করে কেঁদে ফেলল। মায়ের মুখের দিকেও তাকাতে পারবে না। উনি ওনার সন্তানের কতটা ভালোবাসে সে জানে, অনুভবও করে। সারা রাত কোনো মতে কাটিয়ে সে সকালবেলা আদিত্যের ফ্ল্যাটে ছুটে গেল। ঘড়িতে তখন প্রায়
8:30। মেধা সকালবেলা উঠে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করছিল। আদিত্য ঘুমে বিভোর, আর কথা ভেবে সে মিটিমিটি হাসছিল। গতরাতে কিছু কথা মনে পড়ে গেল তার। মানুষটা যে এত ফাজিল তা ধারণাতের বাইরে ছিল। যদিও প্রেমে পড়ার আগে মনে হতো আদিত্য একটু বেশি ভদ্র। এর দ্বারাই প্রেম হবে না, কিন্তু না, সে তার প্রেমে ডুবলো। তারপর বুঝলো না, এর মধ্যে সামান্য হলেও রসকস আছে। কিন্তু গতরাতে পুনরায় প্রমাণ পেল সে যেন 13 না, রোমান্টিক ডিব্বা একটা। কথাটা ভাবতে ভাবতে মেধা ফিক করে হেসে দিল। আদিত্যের মুখটা তখন দেখার মতো হয়েছিল। তারা ফ্ল্যাটে আসার পর ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নিতে ঘুরতে বের হয়েছিল। ফিরেছিল অনেক রাত করে। রাতে খাওয়ার সেরেছিল বাইরে থেকে, কিন্তু রাতে যখন ফিরল ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার সময় বিপত্তি বাঁধল। সেই সময় কাটাতে ফ্ল্যাট গোছাচ্ছিল, মূলত অপেক্ষা করছিল আদিত্যের ঘুমিয়ে যাওয়া। কিন্তু না, ধরা পড়েই গেল। হঠাৎ আদিত্য তাকে ডেকে বলে উঠল, অহেতুক এক কাজ বারবার করে সময় নষ্ট না করলেই কি নয়? অপেক্ষা করছে, জলদি রুমে এসো। হাতের কাজটা সেরে যাচ্ছি। না, এখন আসতে বলেছি মানে এখনই আসবা। কি আশ্চর্য, বলছি তো কাজটা সেরে যাচ্ছি। আজ পালাতে যাচ্ছ, ঠিক আছে, কাল অথবা পরশু কি করবে? ফের আমার কাছে ধরা তো দিতেই হবে। তখন এ কথা শুনে মেধা হাতের কাজ সেরে রুমে চলে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে এলো। তার পরনে গোলাপি রঙের রাতের পোশাক, দেখতে বেশ আদুরে লাগছে, যেন একটা পুতুল। মেধা তোয়ালেতে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আর চোখে আদিত্যকে পরখ করে চুল বাঁধল। আদিত্যর বুকে 2 হাত গুজে এদিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হওয়ার সে দৃষ্টি সরিয়ে কি করবে ভেবে পেল না। মিনিট 2 দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তখন আদিত্য বলল, ঢং করা শেষ নাকি বাকি আছে? উক্ত কথার জবাব দিল না মেধা। পাশ ফিরে কোলবালিশ জড়িয়ে ধরে কাঠ হয়ে শুয়ে রইল। এতে আদিত্য প্রচণ্ড বিরক্ত হলো। সে কণ্ঠে বিরক্ত এনে বলেই ফেলল, আমি কি এখন নানি দাদুর চরিত্র ভালো করে আনবো? মানে? মন বোঝো না? নানি দাদি থাকলে নিশ্চয়ই তোমাকে এটা বলে দিত ফার্স্ট নাইটে তোমার কোনটা করা উচিত আর কোনটা অনুচিত। এমন করছেন কেন আপনি? কেমন করছে? কিছু না, আমার খুব ঘুম পাচ্ছে। রাগ উঠাবে না মেধা, আমার কাছে এসো। মেধা এবার বিরক্ত হয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, বাল। কি বললে? জোরে বলো। মেধা এবার করুণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালো। সেটা দেখে আদিত্য ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অতঃপর সোজা হয়ে শুয়ে মেধাকে পুনরায় কাছে আনার কথা বলল সে। মেধা ভদ্রমেয়ের ন্যায় আদিত্যের কাছে এসে চট করে আদিত্যের বুকে মুখ লুকালো। বেশ কিছুক্ষণ সেভাবে থেকেই হাত দিয়ে ইশারা করলো ক্যালেন্ডারের দিকে। তারপর তারিখের দিকে তাকিয়ে ক্রস চিহ্ন আঁকালো। ক্রস অর্থাৎ নিষিদ্ধ, তারিখের দিকে ক্রস মানে নিষিদ্ধ তারিখ। ধূর্ত আদিত্যের ব্যাপারখানা বুঝতে সময় লাগলো না। ততক্ষণে মেধা এটা বুঝিয়ে ওর বুকে মুখ লুকিয়েছে। এজন্য আদিত্যের কাছে আসতে সে ভীষণ লজ্জা পাচ্ছিল। কিয়ৎক্ষণ চুপ থেকে আদিত্য মুখ খুলল। মেয়ে মানুষ একটু বেশি বোঝে, এর জলজ্জান্ত প্রমাণ তুমি। আমার কাছে আসতে বলেছে, এর কারণ আমার মাথা ব্যথা করছিল মেসেজ করে দেওয়ার জন্য, আর আমি বুঝেছি তোমার। কিভাবে বুঝবো? মুখ ফসকে কথা বলে মেধা জিহ্বায় কামড় বসালো। সেটা দেখে আদিত্য হাসতে গিয়েও চেপে গেল, তবে ঠোঁটের কোণে লেগে রইল তার মৃদু হাসি। ফ্ল্যাটে আসার ঘন্টা 2 পরেই তারা পুনরায় বাইরে বের হয়েছিল বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। শপিং মলে গিয়ে আদিত্যের ব্যস্ত রেখে সে চট করে গিয়েছিল পাশের ফার্মেসিতে। ওকে বের হতে দেখে আদিত্য বের হয়েছিল, তবে তাকে ফার্মেসিতে ঢুকতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়েছিল। দূর থেকে নজর রাখছিল তার প্রতি। যখন দেখলো মেধা আসছে তখন সে মলে ঢুকে এটা সেটা দেখার ভান করছিল। এতে মেধাও ভাবে সে কিছুই টের পায়নি। তবে আদিত্য এ ব্যাপারে কথা বাড়ালো না, মেধার হাত টেনে নিজের মাথায় রাখলো। মেধা চট করে উঠে আদিত্যের পাশে বসে মাথা ম্যাসাজ করতে লাগলো। চুল টেনে দিতে থাকলো। আধা ঘন্টা পর মেধা আদিত্যকে জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছো? হুম, না।
ব্যথা একটু কমেছে? হুম কফি খাবে? এনে দিব? হুম হুম তারপর পুনরায় নীরবতা। একটু পর মেধা আদিত্যের কানের কাছে ফিসফিস করে গিয়ে বলল, ভীষণ ভালোবাসি। ভালোবাসার মানুষ। একথায় কর্ণকুহরে পৌঁছতেই আদিত্যর ঠোঁটে হাসি ফুটল। মেধার নয়ন জুড়িয়ে তা দেখল। তখন আদিত্য তাকে শুইয়ে দিয়ে ওর বাহুডোর বন্দি করে চট করে মেধার কপালে, নাকে, গালে চুমু এঁকে বলল। ঘুমাও। মেধা আর কথা বাড়ালো না। প্রিয় মানুষটাকে বুকে মাথা দিয়ে প্রশান্তিতে চোখ বুঝে নিল। এই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব তার, একান্তই তার। মেয়েটির নাম মিষ্টি, নামের মতোই দেখতে সে। তার হাসি দেখলে মনে সুখ অনুভব হতো, মনে হতো হাসি খুশি তার জন্যই। তার মন খারাপ দেখলে বুকে ঝড় উঠত, পাগলের ন্যায় ছটফট করত হৃদয় পার। দূর থেকে আগলেও রাখতো সব সময়। তখনকার দিনগুলো ভালো ছিল। আর যখন ছুটে গেল, নিজের করে পেতে মরিয়া হয়ে উঠেছিল, তখনই মরীচিকার ন্যায় হারিয়ে গেল। সেই সঙ্গে বুঝিয়ে দিল না, না পাওয়ার বিষাক্ত ব্যথা। অন্ধকার বেলকুনিতে বসে নিজের কথা ভাবছিল আমান। মুখে তাচ্ছিলের হাসি। মিষ্টি নামের মেয়েটা তার অতীত। সে অতীতকে অতি গোপনে বয়ে বেড়াচ্ছিল দীর্ঘ 8 বছর। তার প্রতি রাগ করে মিষ্টি নিজের প্রাণ ত্যাগ করেছিল। চুপি চুপি বিয়ে করেছিল তারা। আমান তখন অনার্সের ছাত্র। মূলত একে অপরের প্রতি ভালোবাসার প্রমাণ দিতেই বিয়ে অবধি এগিয়েছিল। তবে আমান তাকে কখনো খারাপভাবে ছুঁয়ে দেখেনি। মাঝে হাত ধরত, কপালে চুমু আঁকত। আর ওর মন খারাপ থাকলে মিষ্টিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বসে থাকতো। চুপি চুপি প্রেম তাদের ভালোই চলছিল। একদিন মিষ্টি কল করে জানান সেদিন তাকে পাত্রপক্ষ নাকি দেখতে আসবে। ব্যাপারটা সেদিন সাধারণভাবে নিয়েছিল। মাইগ্রেনের অসহ্য ব্যথার কারণে কথা বলতে পারছিল না। মিষ্টি চিন্তা করতে নিষেধ করে ওর ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। তখন তার ঘুম ভাঙে তখন রাত 10টা। অর্থাৎ সে টানা 8 ঘন্টা ঘুমিয়েছিল। তখন তার মনে পড়ে মিষ্টির কথা। ফোন হাতে নিতেই দেখে অনেক কল মেসেজ। সে কল ব্যাক করতেই মিষ্টি ধরে না। পরের রাগ ভাঙাবে বলে ফ্রেশ হয়ে আসতেই দেখে তার বন্ধু রতন কল করেছে। সে ফোন কানে ধরতেই যা শুনে তাতে তার মাথার আকাশ ভেঙে পড়ে। তার কানে রতনের কম্পিত কণ্ঠে বলা কথাটা এখনও তার কানে বাজে। মিষ্টি আর নেই ভাই। দেখতে এসে পাত্রপক্ষ কাবিন করার সিদ্ধান্ত জানান। বেচারা মিষ্টি কোনোভাবেই আটকাতে পারছিল না। পরে ওয়াশরুমে যাওয়ার নাম করে তার রুমে সিলিংয়ের সাথে গলায় দড়ি দেয়। সেই সঙ্গে হারিয়ে যায় তার পবিত্র ভালোবাসা। এই কষ্ট ভুলতে পা বাড়ায় নেশার জগতে। ধীরে ধীরে বাড়তেই থাকে তার চাহিদা। মা, বাবা, ভাই কারো সম্মানের পরোয়া করেনি। নিজে যা ভালো বুঝেছে তাই করে। পুনরায় অতীত স্মৃতিচারণ করে আমান হাসল। ঠিক তখনই তার মস্তিষ্কে খেলে গেল আদিত্যের বলা কথাগুলো। পৃথিবীতে কোনো ভাই এই অভিশাপ হয়তো অন্য কোনো ভাইকে দেয়নি, তবে আজ আমি তোকে দিচ্ছি। তোর জীবনের প্রেম আসুক, কাউকে যেন ভীষণভাবে ভালোবাসতে পারিস, বুঝতে পারিস প্রেমের মর্ম, গভীরতা, নিগৃঢ়ভাবে উপলব্ধি করতেও সক্ষম হোস প্রিয় স্থানটা বুকের ঠিক কোন পাশটায়। সেই সঙ্গে বিশুদ্ধ ভালোবাসা মিশে যাক তোর রন্ধ্রে রন্ধ্রে। বুকের বাপাসটায় গেঁথে যাক অতি প্রিয় একটি নাম, যার সামান্য ব্যথাতে তুই কাতরাতে পারিস, ছটফট করতে পারিস, যার চোখের পানি দেখে তোর নিজেকে পাগল পাগল মনে হয়েছে যে কোনো কিছুর বিনিময়ে তার আবদারটা পূরণ করি। তবু সে হাসুক, ভালো থাকুক, তার হাসিতেই তোর সর্বসুখ। ঠিক সেদিনে বুঝবি আমার ঠিক কোথায় আঘাত করেছিস তুই, কতটা কষ্ট যন্ত্রণায় মুহূর্তগুলো কাটিয়েছে আমি। আজকে যেমন এই কষ্ট আমি তার পাচ্ছি, একদিন তুইও তার পাবি। আদিত্যের হয়তো জানা ছিল না তার ভাই এই অনলে দগ্ধ হচ্ছে অনেক আগে থেকেই। তবে সেটা সে না কাউকে বুঝতে দিয়েছে আর নিজে নিজেই ভুলতে পেরেছে। সে আজও খুব ভালোবাসে মিষ্টিকে, ভীষণ ভালোবাসে। দু চোখ বন্ধ করলে মিষ্টির অশ্রুসিক্ত চোখ জোড়া দেখতে পায়। সে চোখে নীরব অভিমান ঠাসা। তার জীবনে প্রতিটা ধাপে ধাপে ভুল করেছে সে, আর ভুলের মাসুলও দিচ্ছে। এসব ভেবে সে বেলকুনিতে মেঝেতে পা ছড়িয়ে দেয়ালে মাথা ঠেকিয়ে বসল।
আজ আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। আমান চাঁদটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, চাঁদ, আমার ভাইয়াকে বলে দিস তার দেওয়া অভিশাপে আমি অনেক আগে থেকেই অভিশপ্ত। এবার যেন আমার সঙ্গে কথা বলে। এক সপ্তাহ পরের ঘটনা। দিনটি শনিবার, ঘড়িতে সময় 8টা 20। মেঘাচ্ছন্ন অম্বর, বইছে ঝড়ো বাতাস, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন। মেঘের রূপ দেখে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে, ভাসিয়ে দিবে পুরো শহর। ভোর থেকেই বাইরে আবহাওয়া খারাপ, তবুও আদিত্য সকালে নাস্তা সেরে রেডি হচ্ছে। তাকে বের হতে হবে, জরুরি মিটিং আছে, উপস্থিত থাকা আবশ্যিক। কিন্তু মেধা তাকে যেতে দিতে নারাজ, বারবার বলে কাজ হলো না দেখে মুখ গোমড়া করে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। বাতাসের সঙ্গে উঠছে রাস্তার ধুলোবালি, নড়ছে গাছপালাও, সেই সঙ্গে উঠছে পাশের ছাদে ঝুলতে থাকা কারো বিছানার চাদর। হয়তো গতদিনে কেউ চাদরখানা তুলতে ভুলে গেছে। মেধা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে আদিত্যকে এক নজর দেখে নিল। আদিত্যর শার্ট খুঁজছে, একের পর ড্রেস সরিয়ে শার্ট খুঁজে পাচ্ছে না সে। মেধা দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। খুঁজছে খুঁজুক, তাতে তার কি, খুঁজেও দিবে না, যা ইচ্ছে করুক। এদিকে একটা টি শার্ট অথবা শার্ট কিছুই খুঁজে পাচ্ছে না আদিত্য। গতদিন কতগুলো টি শার্ট, শার্ট প্যান্ট কিনেছে সে, সঙ্গে মেধার কয়েকটা ড্রেস। মেধার ড্রেসগুলো সুন্দরভাবে ভাঁজ ভাঁজ করে তুলে রাখা, তাহলে ওরগুলো কোথায়? আসল কাহিনী বুঝতে পেরে অহেতুক আর না খুঁজে সে মেধাকে ডাকলো। মেধা শুনেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে মাটির বুকে। শুকনো মাটির বৃষ্টির ফোঁটাগুলোকে সাদরে ঠাঁই দিচ্ছে বুকের মাঝে। তখন পুনরায় আদিত্যের বিরক্তি মিশ্রিত ডাক শোনা গেল। সে কথা বলছে না, কিছু বলছে জবাবও দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। তার মুখে তার জড়ো হয়েছে এক রাশ চাপা অভিমান। ওর কাণ্ড দেখে আদিত্য মুচকি হাসল, ঘাড় ঘুরিয়ে দেখে নিল অভিমানীকে। মেধার মুখ জুড়ে অভিমানের ছড়াছড়ি। আদিত্যের ডাক উপেক্ষা করতে মেধা কানে ইয়ারফোন গুঁজে দিয়েছে, গান বাজছে, অথচ তার মন পড়ে আছে রুমে থাকা নিষ্ঠুর মানবের কাছে, যাকে সে কিছুক্ষণ আগে কত সুন্দর করে জড়িয়ে ধরে বলেছে, না গেলে হয় না, একা একা ভালো লাগবে না আমার। যেতেই হবে, কাজ আছে। একথা বলে সে শার্ট খুঁজতে শুরু করেছে। কিন্তু মেধা নাস্তার টেবিলে যখনই শুনেছে আদিত্য বাইরে যাবে, তখনই সে চট করে তার সব জামা কাপড় বাথরুমে চুবিয়ে এনেছে। নে, এবার যা, বেশি করে যা। কি সুন্দর করে বলল, দামই ছিল না, এবার দেখ কেমন লাগে, বউ হয়েছে, এমনি এমনি ছেড়ে দিবে। তাছাড়া শাশুড়ি বলে দিয়েছে সব সময় অধিকার খাটাতে, তাকে বুঝিয়ে দিতে সে এখন বিবাহিত। একথা ভেবে অভিনয় ছেড়ে সে রুমে চলে গেল। আদিত্য শার্টের কথা জিজ্ঞাসা করতেই সে ওয়াশরুমে দেখিয়ে দিল। তারপর বিছানায় টান টান হয়ে শুয়ে পাশবালিশ বুকে জড়িয়ে বলল, দারুণ ওয়েদার, একটু ঘুমাই। তার এই কাণ্ডে আদিত্য দীর্ঘশ্বাস ছাড়ল। কাকে কি বলবে তার বোধগম্য হলো না, তাই অফিসে জানিয়ে দিল মিটিং ক্যান্সেল। তারপর এগিয়ে গিয়ে মেধার শরীরে ওর সমস্ত ভর ছেড়ে চোখ জোড়া বন্ধ করে বলল, দারুণ ওয়েদার, একটু ঘুমাই। আরে আরে, এভাবে কেন? সুন্দরভাবে ঘুমাও। হুম, আমাকে যেতে না দেওয়ার শাস্তি। উফ, সরো আদিত্য, লাগছে আমার। আর এত ওজন কেন তোমার? আমার ওজন ঠিকঠাকই আছে, ঘুমাও। এভাবে? মেধা তার কথা সম্পূর্ণ করার আগেই তার ঠোঁট আদিত্যের দখলে। কিল খামচি দিয়েও তার থেকে কোনো নিস্তার মেলে না। একটা সময় নিজ থেকেই শান্ত হয়ে যায়, অনুভব করতে থাকে প্রিয় মানুষটার স্পর্শগুলো। সেদিন সারা দিন বৃষ্টি নামলো, সঙ্গে মেঘের গর্জন, রাস্তাঘাটেও স্যাঁতস্যাঁতে অবস্থা। আদিত্য আর বের হলো না। এ সুযোগে তাকে নাস্তা নাবুদ করে ছাড়লো মেধা। বিকেলের দিকে বৃষ্টিও কমলো, আকাশও পরিষ্কার হলো। মেধা এবার জেদ ধরলো মামুনির সঙ্গে দেখা করতে যাবে। আদিত্য অন্য কোথাও যাওয়ার কথা বললেও শুনলো না। একটা সময় জেদ করলো, কান্না করে চোখের পানি নাকের পানি এক করলো। তখন আমান কল করলো মেধাকে। মেধা কাঁদতে কাঁদতে কলটা রিসিভ করে স্পিকার অন করে
টিস্যু দিয়ে নাক মুছছে, সেই টিস্যু ছুঁড়ে মারছে আদিত্যের দিকে। আমানের কল দেখে আদিত্য ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে। তখন আমান মেধার কান্না করার কারণ জেনে বলল, হিরোর উপর চাপ সৃষ্টি করে বাসায় ফিরে আয়। যদি আসিস তবে তোকে স্বর্ণের রিং গিফট করব। আমাদের প্ল্যান ভাইয়া ধরে ফেলেনি তো? আমি ভাইয়াকে খুব ভালোবাসি। ছোটবেলার মতো কথা না বলে শান্তি পাচ্ছি না। প্লিজ বোন, তোরা ফিরে আয়। তোদের ছাড়া বাসায় থাকতে পারছি না আমি। আমার দম বন্ধ হয়ে আসছে। ভাইয়াকে বোঝা আমি আর এমন ভুল করব না। আমি রিহ্যাবে চলে যাব। যতদিন নেশা পুরোপুরি কাটছে তোদের সামনে দাঁড়াবো না। আদিত্য একথা শুনে দৃষ্টি তুলে তাকালো মেধার দিকে। মেধা জোরপূর্বক দাঁত কপাটি বের করে হাসল। ওর হাসি দেখে আদিত্যের আর কিছু বুঝতে বাকি নেই। সে উঠে রুম থেকে বেরিয়ে গেল। সেটা দেখে মেধা করুণ দৃষ্টিতে তাকালো। হে আমানও না একটা গাধা, কখন কি বলতে হয় তাও জানে না। ধরা খেয়েই আমানকে জানালো না, বরং স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো, ভাইয়া মামনি কেমন আছে? ভালোই আছে, তবে মন মরা হয়ে থাকে কিছু জিজ্ঞাসা বলে, নয়তো চুপ থাকে। ভাইয়া কি এখনো রেগে আছে আমার উপর? এভাবে হবে না। তুমি সরাসরি আদিত্যের মুখোমুখি হও, কথা বলো। হয়তো মুখ ফিরিয়ে দিবে, মারতেও পারে। তবুও মুখোমুখি হও। এভাবে সমাধান হবে না। ভুল যখন করেছো সমাধান তোমাকেই খুঁজতে হবে। জীবন সুন্দর, এই সুন্দর জীবনটাকে এভাবে নষ্ট করো না ভাইয়া। বুঝে না বুঝে দোষ করে ফেলেছো, এখন শিকার হলে ছোট হয়ে যাবে না তুমি। আদিত্য কেমন তুমি তো জানো, তোমাকে ঠিক কতটা ভালোবাসে তাও জানো। আমি আর কিছু বলবো না, এবার যা করার তুমিই করো। আমান পুরো কথা মন দিয়ে শুনে গল কাটলো। মেধা নীরবে দীর্ঘশ্বাস ফেলে উঠে আদিত্যের কাছে গেল। আদিত্য বাইরে যাচ্ছে, তৈরি হচ্ছে। পরনে ব্ল্যাক টি শার্ট ও জিন্স, পরিপাটি বেশভূষা। তাকে দেখে মেধারও ঝটপট তৈরি হয়ে আদিত্যের পিছু বেরিয়ে গাড়িতে উঠে বসলো। আদিত্য কিছু বলল না, বরং নিজেই সিট বেল্ট বেঁধে দিল। আদিত্য মেধাকে নিয়ে একটা কফি শপে বসলো। কিছুক্ষণ পরে আদিত্যের বন্ধু আসলে জম্পিস আড্ডার সঙ্গে খাওয়া দাওয়া হলো। এরপর শপিং মলে গিয়ে আরও কয়েকটা শার্ট কিনে অফিসের দিকে গেল। অফিসের বন্ধ হয়ে গেছে, স্টাফরাও চলে গেছে, শুধু ম্যানেজার আছে। তাদের দেখে ম্যানেজার ছুটে এলো। আদিত্য নিজের কেবিনে ঢুকে জরুরি ফাইল দেখতে থাকলে আর মেধা তার কেবিনে নজর বুলাতে লাগলো। তবে তার খুব পছন্দ হলো আদিত্যের একটা ফটো ফ্রেমে। ড্যাশিং লুকে আদিত্য দাঁড়িয়ে আছে, বেশ লাগছে দেখতে। যাকে বলে প্রথম দেখাতে যে কারো নজর কাড়বে। তা দেখে ভ্রু কুঁচকে ফেলল মেধা। এই ছবি এখানে রাখবে না সে, হিংসা হচ্ছে ওর। আদিত্য কী সব আলোচনা করতে ম্যানেজারের সঙ্গে, সে সবে কান না দিয়ে পুরো অফিস ঘুরে দেখল। তারপর কাজ সেরে ওরা বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। কিন্তু জ্যামে পড়ে গাড়ি আটকে গেল ঘন্টার পর ঘন্টা। সামনে এগোতেই হঠাৎ আদিত্যের বাবার সঙ্গে দেখা হয়ে গেল। দুটো গাড়ির পাশাপাশি। উনি ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন, খুব কষ্টে অশ্রু লুকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। ছেলে যদি পর করে দিতে পারে, উনি কেন পারবে না? মেধা উনাকে দেখে কথা বলতে যেতে চাইলে আদিত্য তার মুখ পানে তাকিয়ে রইল, না বারণ করলো আর না যেতে বলল। আদিত্য বাবার তখন বললেন উনার ফিরতে আরও লেট হবে, উনি অন্য কোথাও যাচ্ছে। কথা শুনে মেধা মলিন হাসলো, যা বোঝার বুঝতে পেরেছে। হয়তো সে আর পারবে না সবাইকে এক করতে। সম্পর্কের তারগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, দূরত্ব বাড়ছে। এভাবে চলতে থাকলে কেউ ভালো থাকবে না, কেউ না। এসব ভেবে সে কিছু বলতে গেলে আদিত্য বলল, আগামী পরশুদিন দেশ ছাড়ছি আমি। এখনই তুমি তোমার মামুনের কাছে চলে যাও। এত প্ল্যান, এত অভিনয় করতে হবে না তোমাদের। সত্যি বলতে কি জানো, আমার সঙ্গের চেয়ে বাকিদের সঙ্গেই তোমার বেশি প্রয়োজন। তুমি আগেও বুঝতে না আমায়, আর এখনও বোঝো না। থাক সেসব কথা। যেখানে থাকো খুব ভালো থাকো, আর মাস শেষে তোমার অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পৌঁছে যাবে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হওয়াটা কি স্বাভাবিক নয়? তখন আমান ভাই, হুম, আর একটা কথা শুনতে চাচ্ছি না আমি। আমার আপনজন আমাকে যেসব আঘাত দিয়েছে, আমরণ ভুলতে পারবো না আমি। প্রতিটা মানুষের ধৈর্য বলে কিছু একটা আছে। এই যেমন ধরো, তোমার কথাই বলি, তোমাকে ভালোবাসি বলে তুমিও কম ফায়দা উঠাওনি। তোমার জন্য আমানের গায়ে হাত তুলেছে, বাসা থেকে বেরিয়ে এসেছে, যাতে তাকে একটু হলেও কিছু অনুভব করাতে পারি। সে ভুল করেছে,
কখনো কখনো ভুলের মাসুল ভয়ঙ্কর হতে পারে। অথচ তুমি ওর সঙ্গে এক হয়ে আমাকে বোকা বানাতে চেয়েছ। বুদ্ধি কি একা তোমার আছে, আমার নেই? তুমি ছোট, বয়সও কম। ঠিক এই একটা কথায় প্রেক্ষিতে আর কতবার ছাড় দিব বলো? আমাদের সম্পর্কের শুরু থেকে আমার সঙ্গে কি করেছো একটাবার ভাবো তো। তুমি আমার, তাই এই আমিটার তোমার জন্য পাগল। এই কথা কিন্তু তুমিও জানো। বাবা মাকে ছাড়া থাকছে, আমার মা আমাকে ছাড়া মুখে ভাত ধরে না। সেই মায়ের সঙ্গে এক সপ্তাহ হলো কথা বলিনি। কেন জানো? এমন না আমাদের জন্য, এর বিশেষ এক কারণ আছে। ওনাদের জন্য আমার আজকে ভুল পথে। আমি জানতাম আমার আর মিষ্টির কথা, তাদের বিয়ের কথা আমার অজানা ছিল না। কিন্তু আমার মামা মিষ্টির পরিবারকে পছন্দ করেনি, এর জন্য খুব চাপ দিচ্ছিল বিয়ে দিয়ে দেওয়ার জন্য। মিষ্টির পরিবার ঠিক পরিবারকে পছন্দ করেনি, এর জন্য খুব চাপ দিচ্ছিল। মিষ্টির পরিবার ঠিক তাইও করেছিল, কিন্তু মানতে পারেনি, সে সুইসাইড করেছে। মিষ্টি মারা যাওয়ার পর আমার নেশার জগতে ডুবতে থাকে। আমার বাবা তখনও লাগাম টেনে ধরলে আর আমার এমনটা হতো না। তোমার মামনি ভালোবাসার টানা ছেলেকে রিয়াবে রাখতে পারেন না, এত করে বুঝেও কাজ হয় না, যার জন্য দিনের পর দিন আমাদের এত অধপতন। সকলে বলল না সোনতপ্ত, এমন ভুল কখনো করবে না। সামনে তাকিয়ে দেখো, তোমার আমন ভাই নেশায় বুধ হয়ে পড়ে আছে। মেধা তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে অদূরে থাকা বাগানে বেশ কয়েকজন ছেলে দুই পা মেলে শুয়ে আছে। তাদের মধ্যে আমানও আছে। ছোট ভাইয়ের অবস্থা দেখে আদিত্য মলিন হাসল। কিছু বলার নেই তার। তারপর আদিত্যর গাড়ি স্পিড বাড়িয়ে চলে এলো সেখান থেকে। মেধা নীরবে অশ্রু ঝরাচ্ছে। তখন আদিত্য বলল, বাসে ছেড়েছে কারণ আমার বাবা মায়ের ভাষ্যমতে আমি আমাকে হিংসা করি। ওনারা আমানের নামে অফিস সহ আর 2টো ফ্ল্যাট লিখে দিয়েছে, আমাকে দিয়েছে, আর আমি নিজেও কিছু করেছি। একদিন আমার নেশা করে খুব অশান্তি করছিল বাসায়, বাবাকে রেগে ধাক্কা দিয়েছিল। সেদিন আমনকে খুব মেরেছিলাম আমি। তখন মা বলে আমি আমনকে হিংসা করি, সুযোগ পেয়ে নাকি এভাবে মেরেছে। যেদিন বাসা ছাড়লাম সেদিন আমার ভাগ্যের সব কিছু তাকে দিয়ে এসেছি আমি, শুধু এটা বোঝাতে আমার ভাইকে আমি হিংসা করি না, আমিও তার ভালো চাই। কিন্তু কথা হচ্ছে তোমরা কেউ আমাকে বুঝো না, কেউ না। এসব কথা শুনে মেধার কোনো কথা বলতে পারল না। তার শব্দ ভাণ্ডার যেন শূন্য। বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্যের মুখপানে। আদিত্যের মুখভঙ্গি স্বাভাবিক, যেন খুব সাধারণ কথা বলে চলেছে সে। মেধা আর নিশ্চুপ থাকতে পারল না, ঢোক গিলে প্রশ্ন ছুড়ল। আগে আদিত্য বলল, আমার মনে হচ্ছে আমার একা থাকা প্রয়োজন। সম্পর্কের বন্ধনগুলো আমাকে বড্ড পীড়া দিচ্ছে। তুমি চলে গেলে আমি বেঁচে থাকবো কি করে? পৃথিবীর বুকে অন্যান্য বিধবারা যেভাবে বাঁচে। একথা কর্ণকুহরে পৌঁছাতেই মেধা অশ্রুসিক্ত নেত্রে তাকিয়ে রইল। মুখে রা শব্দ নেই। এই প্রথম আদিত্য এত কঠিন কথা শোনালো, যে কথা সে কল্পনাতেও আনে না। আচ্ছা, বিধবার কথা বলতে কি তার বিবেকে বাঁধল না? যতগুলো অভিযোগ আছে জানাতে পারত, 2-4 থাপ্পড় মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারত। তাই বলে একথা একবার ভাবলেও না সে কষ্ট পাবে কিনা। সত্যি আদিত্যের সামনে দৃষ্টি রেখে গাড়ি ড্রাইভ করছে। সে পূর্বের মতোই স্বাভাবিক, নিশ্চল। মেধা দৃষ্টি তুলে জবাবে কিছু বলতে পারল না। ওর নির্বোধ কান্না গলায় দলা পাকিয়ে কিছু উচ্চারণ করতেই দিল না, শুধু অঝরে ঝরে গেল অশ্রুধারা। কিয়ৎকাল সেভাবেই থম মেরে বসে রইল সে। তারপর অদূরে বিড়াল ছানার মতো আদিত্যের দিকে সরে বসে বাহুতে মাথা ঠেকালো। পরক্ষণে শব্দ করে কেঁদে উঠল। হে কান্না, হৃদয় পোড়ার কান্না। আদিত্যের বাহুতে মুখ গুজে শব্দ করে ফুপিয়ে কাঁদছে সে। মেধাকে এভাবে কাঁদতে দেখে তখন আদিত্য বলল, বিধবা হওয়ার কথা বলেছে, হওনি তো এখনো, তার আগে এত কান্নাকাটি। মেধা নিশ্চুপ, সে কান্নাতে ব্যস্ত। আদিত্য তখন মোড় পেরিয়ে তাদের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে বলল, এসে গেছে, যাও তোমার মামুনের কাছে, ভালো থেকো। একথা বলে আদিত্য তাকে ছেড়ে দিলে মেধা ছাড়ল না, বরং আরো শক্ত করে খামচে ধরল আদিত্যের বুকের শার্ট। বারবার মাথা নাড়িয়ে বোঝাতে লাগলো সে যাবে না, কিছুতেই না। তবে কান্নার চোটে মুখ দিয়ে কথা বের হলো না। আদিত্য বাসার দিকে একবার তাকিয়ে মেধাকে বলল, যেখানে তুমি ভালো থাকবে সেখানে রেখে যাচ্ছে। তোমার তো আমাকে বাদে সবাইকে প্রয়োজন। না, আমার তোমাকেই লাগবে, শুধু তোমাকেই। প্রমিস, আমি আর এমন করব না।
এবার মতো মাফ করে দাও। বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব। তুমি ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। ও আচ্ছা, সত্যি বলছি, আমি ভালো বউ হয়ে দেখাবো, তোমার যোগ্য হয়ে উঠব। প্লিজ আমাকে রেখে যেও না। লোক দেখানোর কাছে সার্থকতা নেই। আদিত্য, আর একবার সুযোগ দাও। সত্যি তোমাকে ছাড়া আমি শূন্য। বাবা মায়ের পর তুমি আমার মামনি, আমার ছায়া। এখন তুমি যদি ছেড়ে যাও আমি একেবারে শেষ হয়ে যাব, মরে যাব। আগে মনে ছিল না? আদিত্য জোর করে তার বুক থেকে মেধার মুখ তুলে চোখে চোখ রাখলো। মেধার চোখ অশ্রুজলে টইটুম্বুর। তারপর শান্তভাবে বলতে থাকলো, প্রিয়জনের মূল্য বুঝতে হলেও দূরত্বের প্রয়োজন। প্রিয়কর অনুপস্থিতি যদি তোমাকে ভীষণভাবে পোড়ায়, বুকে দম সৃষ্টি করে, তাহলে বুঝবে তুমি ভালোবাসতে শিখেছ। তোমার হৃদয় অন্য কারো দখলে। শোনো, ভালো লাগা আর ভালোবাসা এক নয়। তুমি বোধহয় ভালো লাগাতে আটকে আছো। ভালো লাগা ক্ষণিকে, যেটা অস্থায়ী। যদিও বিয়ের পরে এসব কথা মোটেই শোভনীয় নয়, কিন্তু বর্তমানে আমার মনে হচ্ছে আমাদের আরও সময় নেওয়া উচিত ছিল। এ কথা কেন বলছি জানো? কারণ তুমি তোমার অনুভূতি নিয়ে নিজের সন্দিহান। নিজের মন কি চায় তুমি এখনও জানো না, বোঝো না প্রিয় মানুষটাকে। এমনকি তার চাওয়া পাওয়ার দাম নেই তোমার কাছে। তার প্রতি তোমার অনুভূতিটাও নিষ্প্রাণ। আমি তোমাকে ভালোবাসি আদিত্য। এজন্য আমার মূল্য এত ঠুনকো, তাই না? এত কিছু জানি না, জানতে চাইও না। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, মানে দিচ্ছি না। এরপরেও যদি যাও আমি সুইসাইড করব, পাক্কা প্রমিস। আবেগ দিয়ে জীবন চলবে না মেধা। আর সব কিছুতে রাগ জেদকে প্রশ্রয় দিতে নেই। কারণ আবেগ আজ আছে, কাল নেই। সময় তোমাকে আবেগের রূপ দেখিয়ে দেবে। এর যে তুমি সময় নিয়ে ভাবো তোমার মন কুঠুরিতে আমার অবস্থান ঠিক কোথায়। বাসায় চলো। এসেছি তো, ভেতরে যাও তুমি। না, আমি আমার সংসারে ফিরতে চাই। সংসার তোমার সঙ্গে করতে চেয়েছিলাম, ভাগ্যে নেই, বাদ দাও। তোমার সংসার সাজাতে হলে বিশ্বাস, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রয়োজন। যেখানে আমাদের সম্পর্কে এসবের স্থান নেই, সেখানে সুখী সংসারের কথা ভাবাও বোকামি। এভাবে কথা বলছো কেন তুমি? ও, এখন আমাকে ভালো লাগছে না, তাই না? তোমাকে বুঝতে হবে, আর বোঝাতে আমি এবার ক্লান্ত। আমার অনুভূতি অনুভব করতে পারলে এ কথা বলতে পারতে না। মেধা দৃষ্টি নত করে আদিত্যের বাহুতে মাথা ঠেকালো। এতবার বলেও তাকে নামানো গেল না। জোরপূর্বক নামানোর ইচ্ছেও আদিত্যর নেই। তাছাড়া বেলকুনিতে ওর বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছে। হয়তো ভেবেছে তারা ফিরে এসেছে। বাবা মায়ের প্রতি আদিত্যের অনেক অভিমান জমেছে, অনেক। সে বাসা ছেড়ে যাওয়ার সময় তার মা একবার নিষেধ করতে পারত, প্রয়োজনে মেরে হলেও তাকে আটকাতে পারতেন, কিন্তু তা করেনি। উনি তো এটাও জানতেন আদিত্য উনাকে ছাড়া থাকতে পারে না। ছোট থেকে সে খুব মা ভক্ত। বাইরে খাবারে তার পেটেও ভরে না যতক্ষণ না মায়ের হাতের রান্না পেটে পড়ে। অথচ ওর মা তার অভিমান তো বুঝলই না, বরং উনি অভিমান করে চুপ থাকলেন। বড় হয়ে গেছে বলে কি শাসন করতে পারতেন না? মনে মনে এসব ভেবে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে এলো তারা। ওদেরকে যেতে দেখে সীমা বেগম আঁচলে চোখ মুছে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমার ছেলেমেয়েরা কত বড় হয়ে গেছে, তাই না? আমার আদিত্যটা হয়তো ভুলেই গেছে হাস্তার মায়ের জন্মদিন। প্রতি বছরের মতো এবারও আমার 3 ছেলে মেয়ে জন্য উপহার কিনে এনেছি। সেই সঙ্গে অপেক্ষা করছি তারা কখন এসে বলবে, আম্মু আমরা তোমাকে ভীষণ ভালোবাসি। এবার বোধহয় কেউ আসবে না আমার কাছে, মূল্যহীন হয়ে গেছি কি না। সহধর্মিনীর কথা শুনে আদিত্যের বাবা এবার মুখ খুললেন। সেদিন আদিত্যকে না নিজে আটকালে আর না আমাকে আটকাতে দিলে, এটা কি ঠিক হয়েছে? আমাদের ছেলেটা এখন বড় হয়েছে সীমা, তার নিজস্ব সুখ দুঃখ মান অভিমান আছে। আর আমান যা করেছে রাগ করা কি স্বাভাবিক নয়? তাছাড়া আমাদের কি উচিত ছিল না আদিত্যকে যেভাবেই হোক আটকানোর? আমরা তো জানতাম রাগের বসে যাচ্ছে সে, সেদিন আটকালে এই ঘটনা এতদূর অবধি গড়াতো না। মেধার সময় কম, বুদ্ধিটা বা কতটুকু বলো? তারা আলাদা হয়েছে এক পক্ষে ভালোই হয়েছে। দুজনে একসঙ্গে থাকবে, একে অপরকে বুঝতে শিখবে, একে অন্যের চাওয়াকে গুরুত্ব দিবে। আর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সম্পর্কের খুঁটি হচ্ছে বোঝাপড়া। এই সুযোগে ওদের সম্পর্কের ভিতটা আরও মজবুত হোক। ভেবেচিন্তে যখন এই সিদ্ধান্ত নিয়েছো, তাহলে এখন কষ্ট পাচ্ছ যে?
জবাবে সীমা বেগম শুধু হাসলেন। এই উত্তরটা ওনার জানা নেই। তারপর ওনার নীরবে অশ্রু ছড়িয়ে রুমে চলে গেলেন। সেদিন রাতে আমান বাসাতেই ফিরল না, কিন্তু আদিত্যের মাঝরাত থেকে ভীষণ জ্বর এলো। জ্বর কমছে না দেখে মেধা দিশাহারা হয়ে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে সীমা বেগমকে কল করলো। সীমা বেগম তখনও অপেক্ষায় ছিলেন তারা ছেলে মেয়েদের। ওনার মন বলছিল কেউ উইশ করুক বা না করুক, আদিত্য ওনাকে যেভাবেই হোক উইশ করবেই করবে। মাঝরাতে যখন ফোনের রিংটোন বেজে উঠল তখন ওনার মুখে হাসি ফুটে উঠল। মেধার নাম্বার থেকে হাসি দীর্ঘ হলো, কিন্তু কল রিসিভ করতেই শুনতে পেল মেধার কান্নার শব্দ। ক্ষণিকেই ওনার হাসি মিলিয়ে বুকটা কেঁপে উঠল। তখন মেধা জানালো আদিত্যের জ্বরের কথা। উনি একথা শুনেই চট করে আদিত্যের বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। যথাসময়ে তারা আদিত্যের ফ্ল্যাটে পৌঁছলেন একজন মাঝবয়সী ডক্টরকে নিয়ে। ডক্টর বলার আগেই সীমা বেগম বালতিতে ভর্তি পানি এনে মাথায় ঢালতে থাকলেন, বারবার ডাকতে থাকলেন ছেলের নাম ধরে। সহজে আদিত্যের জ্বর আসে না, আর আসলে ভীষণভাবে ভুগতে হয়। মায়ের ডাক শুনে আদিত্য অনেক কষ্টে একবার তাকিয়ে দেখল। মাকে দেখে শুকনো ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল, সেই সঙ্গে চোখ ফেটে গড়িয়ে গেল অশ্রুকণা। সীমা বেগম নিজে মুছে দিলেন সেই নোনা জল। উনি বুঝতেও পারলেন ছেলের কষ্টটা। তখন আদিত্য মায়ের হাতটা বুকে চেপে ধরে বিড়বিড় করে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। প্রতি বছরের মতো এবারও চাইছে আল্লাহ আমার আয়ুটুকু তোমাকে দিক, আর তুমি আমাদের সবার মা হয়ে দীর্ঘদিন বেঁচে থাকো। ছেলের মুখে একথা শুনে সীমা বেগম নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। না, এখন নিজেকে আবেগে ভাসানোর সময় নয়, আগে ছেলের জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে। এত জ্বর, একথা ভেবে উনি ডক্টরের দিকে তাকালো। ডক্টর জ্বর মেপে আদিত্যকে ইঞ্জেকশন পুশ করছে। মেধা আদিত্যের বাবার পাশে দাঁড়িয়ে ছলছল নেত্রে তাকিয়ে আছে। হেঁচকি তুলে কেঁদে একাকার অবস্থা। সীমা বেগম সেদিকে পানে এক নজরে তাকিয়ে মেধাকে কাছে ডাকলেন। পানি ভর্তি মগ তার দিকে এগিয়ে দিয়ে উনি গেলেন কিছু রান্না করতে। সামান্য কিছু খেয়ে ওষুধ খেতে হবে। আর জ্বর এলে আদিত্যের খাবার নিয়ে খুব ঝামেলা করে, নানান অজুহাত দেখায়। এমনিতেই জ্বর, তার উপর খাওয়া দাওয়া ও বেহাল দশা। এসব ভাবতে ভাবতে উনি নুডলস রান্নার প্রস্তুতি নিতে লাগলেন। একটু পর ডক্টর ওষুধ লিখে ভিজিট নিয়ে বিদায় নিলেন, আর বারবার বলে গেলেন পেশেন্টের খেয়াল রাখতে। যদিও জ্বর আর বাড়ার কথা না, তারপরেও মেধা কাঁদছে আর আদিত্যের মাথায় পানি ঢালছে। মেধাকে খেয়াল রাখতে বলে আদিত্যের বাবা ছুটলেন ওষুধ আনতে। রুমে ফাঁকা দেখে সে আদিত্যের কপালের ঠোঁট ছুঁয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তখন আদিত্য বলল, জ্বর এসছে, মারাতে চাইনি, কানাকাটি বন্ধ করো। জ্বর এসেছে তাও এভাবে কথা বলবে? আর মরা টরার কথা কি না বললেই নয়? কেন বলবো না? সুস্থ থাকলে ভালোই তো বাসো না, একটুও কাছে আসতে চাও না। এখন অসুস্থ, এর জন্য কাছে বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছ। তাহলে কি করব? কিছু করতে হবে না, পাশে এসে ঘুমাও। মেধা এই কথায় জবাব দিল না। আপন মনে পানি ঢালতে থাকলো আদিত্যের মাথায়। তখন সীমা বেগম মেধার নাম ধরে ডাকলেন। মেধা চট করে উঠে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। সীমা বেগম তাকে দেখে বললেন তোয়ালে ভিজিয়ে আদিত্যের শরীরটা মুছে দিতে। এ কথা শুনে মেধা বলল, পারবো না, তোমার ছেলে, তুমিই যাও। আমার ছেলে আর তোর কে? পারবি না মানে? এ আবার কেমন কথা? যখন থেকে জ্বর এসেছে বারবার বলেও আমি জলপট্টি দিতে পারিনি। তার একই কথা, মাথায় পানিও ঢালবে না, ঔষধও খাবে না। স্বামী মানে একান্ত নিজের ব্যক্তিগত মানুষ, তার উপরে জোর খাটানোর অধিকার তোর আছে। সে যদি তোকে একটা ধমক দেয়, তুই 2টা ধমক দিবি। বুঝে গেল? এবার যা। তুমি যাও, আমি রান্না করছি। সত্যি যাবি না? না। যেতে হবে না তোকে। আমি আমার ছেলের আবার বিয়ে দিব, বাধ্য একটা মেয়েকে বউ করে আনবো। একদিকে ছেলের অত্যাচার, অন্যদিকে মায়ের। আমার হয়েছে যত জ্বালা, আর ভাল লাগে না। আমিই চলে যাব যেদিকে দু চোখ যায়। একথা বলতে বলতে মেধা পুনরায় রুমে ফিরে গেল। দরজা আটকে আদিত্যের কাছে টি শার্টটি খুলতে উদ্যত হতে আদিত্য বাধা দিল। মেধা আদিত্যের গাল চেপে ধরে রাগী স্বরে বলল, মেয়ে মানুষের মতো ঢং করা বাদ দেন। এখন নিশ্চয়ই এইটা বলবে না
আমার সামনে টি শার্ট খুলতে লজ্জা লাগছে? শীত লাগছে রে বাবা। আমি তোমার বাবা? একটা বাবা দিয়ে তোমার হচ্ছে না, তুমি বউকে বাবা ডাকতে শুরু করে দিলে। আদিত্য এবার বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে রইল। মাথা ব্যথার কাহিল সে। এমনিতেই এই মেয়েটা ভীষণ জ্বালাচ্ছে। আদিত্য বিরক্ত হয়ে উঠে বসে টি শার্ট খুলে ফেলল। মেধা তোয়ালে ভিজিয়ে শরীর মুছে দিয়ে মাথাটাও ভালো করে মুছে দিল। অতঃপর আদিত্যকে শুয়ে বলে তোয়ালে মেলে দিতে দরজায় খুলে আদিত্যের কপাল টিপে দিতে থাকলো। তখন সীমা বেগম নুডলস আর 1 কাপ চা করে আনলো। আদিত্যকে খেতে বলে মেধাকেও তুলে দিলেন 1 বাটি নুডলস। ওষুধ খেয়ে শুয়ে পড়ল। তখন সীমা বেগম ভালো মন্দ বেশ কয়েকটা কথা বললেন তাকে দুজনকে। ছেলের মাথায় হাত বুলিয়ে মান অভিমানের পালাও ভাঙবে। চারিদিকে তখন ফজরের আজান দিচ্ছে। তারপর মেধা আদিত্যের দিকে খেয়াল রাখতে বলে ওনারা বাসায় চলে গেলেন। আমানের খোঁজ নাই, তার উপরে এত বড় বাসা ফাঁকা, না জানি কখন কোন বিপদ ঘটে যায়। ওনারা চলে যেতেই মেধা আদিত্যের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আদিত্যও জড়িয়ে ধরে নেত্রজোড়া বুঝে নিল। এখন ভালো লাগছে, মনে হচ্ছে ভীষণ সুন্দর, ভালোবাসা সুন্দর। সেদিনের পর থেকে সত্যি সত্যি মেধার মধ্যে পরিবর্তন দেখা গেল। আদিত্যের প্রতিটা ব্যাপারে সে এখন ভীষণ সিরিয়াস। এখন রোজ সকালে কাজের মেয়ের সাহায্যে নাস্তা বানিয়ে খেয়ে দুজনে একসঙ্গে বাসা থেকে বের হয়। আদিত্য তাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। মেধা কলেজ শেষ করে কখনো বাসায় ফিরে, কখনো আদিত্যের চমকে দিতে অফিসে চলে যায়, আবারও কখনো সীমা বেগমকে জ্বালাতে সেখানে উপস্থিত হয়। এক কথায় পড়াশুনো, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই দিন কাটছিল। এরই মধ্যে অবাক করা একটা ব্যাপার ঘটেছে। সেদিন রাতের পর এত খুঁজেও আমানকে খোঁজ পাওয়া যাচ্ছে না। দিন যায়, মাস যায়, তবুও সে ফিরে না। ছেলের অপেক্ষায় সীমা বেগম খুব কাঁদে, দোয়া করে। ছোট ভাই নিখোঁজ, বাসা ফাঁকা। মার সবসময় কাঁদে দেখে আদিত্য বাসায় ফিরে এলো, ওর ফ্ল্যাট ভাড়া দিয়ে দিল। আমানের নিখোঁজের যখন 6 মাস 8 দিন পার হলো, তখন খবর এলো আমান বেঁচে আছে আর সে স্বেচ্ছায় রিহ্যাবে গেছে। বর্তমানে সেখানেই আছে, লড়াই করছে নেশা থেকে মুক্ত হতে, প্রিয় মানুষের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকতে। একথা শুনে সবাই অশ্রু ঝরল, ভীষণ খুশি হলো। তারপর সবাই দেখা করতে। 6 মাসে আমানের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে, চেহারাতে সুখ সুখ ভাব ফুটে উঠেছে। সবার সঙ্গে কথা বলে আমানের দৃষ্টি পড়ল আদিত্যের দিকে। আদিত্য তার দিকেই তাকিয়ে আছে। আমান দৃষ্টি নত করে মাথা নুইয়ে ফেলল। অশ্রু ঝরে যেতে লাগলো তার দুচোখ বেয়ে। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত। আমানের মন পড়তে পেরে আদিত্য বলল, কথা বলবি না আমার সাথে? একথা কর্ণ ঘুরে বোঝাতে আমান দৃষ্টি তুলে তাকালো। ওর চোখ অশ্রুতে টইটুম্বুর, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথার চেষ্টা চালাচ্ছে। আদিত্য তখন মুখ ভর্তি হাসি আমানের সঙ্গে কথা বলল। সুবিধা অসুবিধা নিয়েও কথা হলো। কথা শেষ করে যখন সবাই চলে যাবে, তখন আমান মেধাকে বলে ওঠে, বনু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোর আর আমার কথা হয়েছিল আম্মুকে জ্বালিয়ে মাছ ভাজা করে দিবি। তুই কি আজকাল জ্বালাচ্ছিস না ঠিক মতো? জ্বালালে তো আম্মুকে এত সুখী সুখী লাগলো না। তোর দ্বারা এসব হবে না, বুঝলি? তুই এক কাজ কর, বাসায় গিয়ে একটা জুনিয়রকে নিয়ে আয় আর তাকে আম্মুর পেছনে লেলিয়ে দে, তারপর বাকিটা সে করে নেবে। আমানের কথা শুনে তখন মেধা গাল ভর্তি হেসে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আজকে থেকেই কার্যক্রম শুরু করে দেব, 9 মাস পর রেজাল্ট পেয়ে যাবে। ওর কথা শুনে আদিত্য ভ্রুজোড়া কুচকে তাকিয়ে রইল আর বাকিরা শব্দ করে হেসে উঠল। তারপর আমানকে সাবধানে থাকতে বলে মেধারা চলে গেল। আর আমান কয়েকটা বছর ওখানেই থাকতে চায়। নেশার আসক্তি পুরোপুরি কাটিয়ে না ওঠা অবধি। কষ্ট যখন করছে আরও একটু করুক, বেলা শেষে একদিন সফল হবেই হবে। এসব ভেবে আমান হেসে ওদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, কে বলে আমি অসুখী? ওই যে আমার সুখ পাখিরা, যাদের হাসিতে আমার সুখ লুকিয়ে। আমি ফিরবো সুস্থ হয়ে, পূর্বের আমান হয়ে, কারণ আমার সুখ কোরানো এখনো অনেক বাকি।